আচ্ছা। আহ, আমি সবাইকে আনমিউট করলে আপনারা বেশি আপনাদের কন্ট্রোল করা পসিবল হচ্ছে না গত দুই ক্লাসের এক্সপিরিয়েন্স থেকে, তবুও আমি কিছুক্ষণ আনমিউট করে রাখছি। দেখি, একটু হ্যান্ড রাইজ করেন গত ক্লাসে কার প্রবলেম ছিল। আমি হোমওয়ার্ক গুলো দেখছি, যারা যারা সাবমিট করছেন কার প্রবলেম ছিল শুধুমাত্র তারা হ্যান্ড রাইজ করেন। প্রবলেম ফেস করছেন কুইকলি। আজকেরও কিন্তু আমাদের লম্বা ক্লাস, সো টাইম ওয়েস্ট করার কোনো সুযোগ থাকবে না আমাদের। ওকে। আচ্ছা, আই হোপ গত ক্লাস ক্লিয়ার সবার। আমরা আজকের ক্লাস নিয়ে কথা বলি, অথবা গত ক্লাস নিয়ে কারোর কোনো বক্তব্য, কোনো জিজ্ঞাসা থাকলে ভাইয়া বলেন। আদাব। ভাইয়া আদাব। একটু এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। সবাই যদি এখানে 32 জন মানুষ আমাকে ডাকেন, একটা মিসম্যানেজমেন্ট হয়ে যাবে। বেটার হয় সবাই হ্যান্ড রাইজ করেন, আমি শুধু যাকে বলবো সেই কথা বলেন। সঞ্জিত, বলেন কি প্রবলেম। স্যার আদাব। হ্যাঁ, স্যার ওয়ার্ডপ্রেস স্যার মোবাইলে স্যার লগ ইনে তো হচ্ছে না। বুঝি নাই। মানে আমি মোবাইল থেকে করতেছি তো মোবাইল তো কাজটা হচ্ছে না। আসলে কি এটা কি ল্যাপটপ লাগবে স্যার? ল্যাপটপ হলে ভালো হয়, মোবাইল দিয়ে হচ্ছে না এরকম ঠিক না, মোবাইল দিয়েও কাজ করা যায়, হয়তোবা আপনি পারতেছেন না। এখান থেকে মোবাইল দিয়ে সমস্যা সলিউশন আমি দিতে পারি না। মোবাইল দিয়ে করা যায়, অনেকেই করতেছে। তো মোবাইল দিয়ে আমার এক্সপিরিয়েন্স নেই, করা যায়। আপনি একটু ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তবে সত্যি এটা মোবাইল দিয়ে করা জিনিসটা কঠিন, এবং সেটা কোনো প্রফেশনাল কাজ না। জি স্যার। সিদ্ধি, এই কারণে সিদ্ধি, স্যার আমি ক্লাসটা জমা দিতে পারিনি। আচ্ছা ওকে। সিন্থি প্লিজ বলেন, কুইকলি বলেন, আমরা ভাইয়া আছি। আদাব। আদাব, হ্যাঁ। ভাইয়া আমার একটু সমস্যা হচ্ছে কি যে আপনি মানে লিংক যে দিছেন আমি লিংকটা না পাচ্ছিলাম না। আমি তো ল্যাপটপ থেকে জয়েন দিব, ল্যাপটপে আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। আপনি যদি কাইন্ডলি এভরিওয়ান করে দেন তাহলে আমার এখানে নোটিফিকেশনটা আসবে। মানে আমি যেমন এখন ফোনে মানে ভিডিওটা মানে সরি ক্লাসটা জয়েন হয়েছি, আমি ল্যাপটপে করতে পারতেছি না কারণ আমার কাছে নোটিফিকেশনটাও আসতেছে না। আর আমি এটা খুঁজেই পাচ্ছি না যে আমি কোথায় লিংকে জয়েন করব। কি বুঝলাম না, কিসের লিঙ্ক, কি বৃত্তান্ত? আপনি যে ক্লাসের লিংকটা দিচ্ছেন এই লিংকটাতে আমি ল্যাপটপে খুঁজে পাচ্ছি না। আমি বলি শুনেন, আপনি যদি ওটা ল্যাপটপে এভরিওয়ান করে দিতেন তাহলে আমি আর কি আমার এখানে নোটিফিকেশন আসতো, আমি বলি, ওভাবে ল্যাপটপে জয়েন জাস্ট হইতাম। এটা কোনো প্রবলেমই না। আপনার গ্রুপ থেকে আপনার যে ক্লাস লিঙ্কটা খুঁজে বের করা, আর একটা নোটিফিকেশন দেই, আপনি মনে করাইছেন আগামী কাল থেকে আপনারা গ্রুপে কোনো ক্লাসের লিঙ্ক পাবেন না। সবার স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট আইডি থেকে কিভাবে ক্লাসে জয়েন করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন। আর এইসব অপ্রয়োজনীয় কথা বলে আমরা সময় নষ্ট না করি, ঠিক আছে? টপিক ওয়াইজ দেখেন, আপনাদের সময়টা কিন্তু 1.5 ঘন্টা, আমি আধা ঘন্টা বাড়াতে চাইছি, আপনারা নিতে পারেন এই সুযোগটা। সো আপনারা যদি এইসব টুকটাক প্রবলেম নিয়ে টাইম ওয়েস্ট করেন, টাইমটা আপনাদেরই ওয়েস্ট হবে, আমার কিছু না। আমি তো এখন, আপনি কি চান আমি ওই সব নিয়ে পড়ে থাকি? সো এই জিনিসগুলো আপনারা একটু দায়িত্ব নিয়ে ম্যানেজ করবেন, ঠিক আছে সিনথি আপু? ফেসবুক গ্রুপে আপনি একটু চেষ্টা করলেই পাবেন, তবে আর আগামীকাল থেকে চেষ্টা করতে হবে না। কেউ আমাকে পার্সোনালি মেসেজও করবেন না, কারণ অফিস থেকে এটাই নিয়ম। ওয়েবসাইট রিলেটেড সমস্যা ছিল কিছুদিন ধরে, ওয়েবসাইট নতুন করা হয়েছে, এই জন্য হয়তোবা ওয়েবসাইটের অ্যাক্টিভিটি কম ছিল তখন, আমি গ্রুপের লিঙ্কটা দিতাম। আগামীকাল থেকে আপনারা গ্রুপের লিঙ্ক পাবেন না। ওয়েবসাইটে কিভাবে লগ ইন করতে হয় একটা ভিডিও মনে হয় দেওয়া আছে, হ্যাঁ, গ্রুপ থেকে একটু দেখে নিবেন, ঠিক আছে? যদি এই ব্যাপারে বুঝতে কারোর প্রবলেম হয়, প্লিজ এই ব্যাপারে বুঝতে প্রবলেম হলে আমাকে নক করবেন না, ডিরেক্টলি সাপোর্টে নক করবেন। ওদের যে আপনার হট এই কি হটলাইন নাম্বার আছে, হটলাইন নম্বরে নক করে ওদের কাছ থেকে জেনে নেবেন। আমি একজন মেন্টর, সো আমার সাথে আপনাদের রিলেশনশিপ এইভাবে হবে। হ্যাঁ, এটা করতে পারতেছেন না, ফেসবুক গ্রুপে আপনি নেই, আপনার কাছে স্টুডেন্ট আইডি নেই, আমি কিন্তু ম্যানেজমেন্ট লেভেলের কেউ না। সেগুলো আমার কাছে থাকবেও না, ডোন্ট মাইন্ড এগুলো। মানে যেটা আমার ক্যাপাসিটি, অবশ্যই তার বাইরে আমি বলতে পারবো না, তাই না? এটা তো আপনারা বুঝেন, সবাই এখানে প্রফেশনাল। সো ওকে, সিনথি আপু, এটা ম্যানেজ করা যায়। এটা আপনি যেটা বলছেন, এটাও কঠিন কোনো প্রবলেম না যে ফেসবুক গ্রুপ থেকে আপনি লিঙ্ক খুঁজে পান না। ওকে, এনিওয়ে আমরা শুরু করি।
আর কারো কোনো কোশ্চেন আছে? কুইকলি করেন, অলরেডি আমাদের 10 মিনিট নষ্ট হয়ে গেল। কুইকলি হ্যান্ড ডাউন করেন আর কোনো জিজ্ঞাসা না থাকলে। আচ্ছা, আমরা সবাই ডিজিটাল মার্কেটার। একটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, কিছু মনে করবেন না, এখানে অনেক শ্রেণী পেশার মানুষ আছে, অনেক বয়সের লোকও আছে। আমরা ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছি। কেউ যদি আমাকে বলেন যে দাদা আমি জুমটা ইউজ করতে পারি না, তো আপনাকে কিন্তু জুম ইউজ করার ক্লাস আমি নিব না। এই দায়িত্বটা নিজে নিবেন। ইউটিউবে জুম লিখে সার্চ দিলে হাজারো ভিডিও আসবে। সো এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। হ্যাঁ, ব্যাপার এরকম যে আপনি একজন ক্রিকেটার, তো টেস্ট খেলা লাল বলে হয় নাকি সাদা বলে হয় আপনি জানেন না। এটা খুবই লজ্জাজনক ব্যাপার আপনার জন্য। আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছেন, অলরেডি 15-16টা ক্লাস শেষ করে আসছেন লেভেল অনে, এখানেও আমার সাথে 3টা ক্লাস চলতেছে, এর পরেও যদি বলেন যে জুম অ্যাপটা ইউজ করতে আমার জন্য একটু প্রবলেম হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার আহ, একটা লজ্জার ব্যাপার আপনার জন্য। সো এই কথাটা আমি এই জন্য বললাম, কারণ এটাই প্রবলেম হিসেবে অনেকেই ডিসপ্লে করে। সো আমরা এই জায়গা থেকে বেরোয় আসবো, নিজের দায়িত্ব নিজে নিয়ে নিব। ঠিক আছে, জুম নিয়ে প্রবলেম হলে আমাদের এখানে অনেকেই বন্ধু আছে, দেখেন আমরা সবাই একে অপরের বন্ধু। আমি হয়তোবা একটু বিজি বন্ধু আপনাদের, আমাকে হয়তোবা ফোন দিলে জুম নিয়ে আমি আপনাদের আলাদা করে বসবো না, কারণ এটা আমার কাছে বেকার। আমার কাছে মনে হয় না যে এটা কোনো প্রবলেম এবং এর জন্য আপনাদেরকে টাইম দিতে হবে। অনেকেই আছে এর ভিতরে, জুম নিয়ে যদি প্রবলেম থাকে ইউটিউব তো আছে, আরো চাইলে ফেসবুক থেকে যে কারোর সাথে কন্ট্যাক্ট করে, কেউ কাউকে তাই বলে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ, যে বিরক্ত করবেন না, ফেসবুকে সবার কন্ট্যাক্ট আছে, ওখান থেকে বিরক্ত করবেন না। আমরা কিন্তু সবাই খুব স্ট্রং ব্যাকগ্রাউন্ডের, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা এখানে আছি। সো এই জায়গাটা আমরা নষ্ট করব না। প্রয়োজন হলে সবাইকে নক দিবেন। আর এই একমাত্র ইন্ডাস্ট্রি, এখানে যদি আপনি একে অপরকে হেল্প করতে না পারেন, এক সময় আপনি কিন্তু ক্র্যাকডাউন করে পড়ে যাবেন, আপনাকে কেউ হেল্প করবে না। প্রতিনিয়ত আপনি শিখতে থাকবেন, প্রতিনিয়ত আপনাকে হেল্প নিতে হবে মানুষের কাছ থেকে, এবং আপনি যেটা জানেন সেটা অন্যের কাছে শিখাই দিতে হবে। সো এখানে যদি আপনি ওই যে পরীক্ষার খাতার মতো লুকাছুপি করেন, যে কেউ একজন গলা বাড়াইলে আপনি যদি খাতা ঢেকে রাখেন, তাহলে কিন্তু দুঃখজনক ব্যাপার, আপনি কারোর হেল্প পাবেন না। ওকে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আমরা শুরু করি আজকের। আমাদের যে টাইটেলটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই যে টাইটেলটার অর্থ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা। যাদের যেসব ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, এক বড় বড় ওয়েবসাইট থাকবে, মনে করেন তাদের এমন একটা ওয়েবসাইট, এমন একজন ক্লায়েন্ট আসলো, তার মনে করেন প্রত্যেকদিন 200-500 কমেন্ট আসে তার ওয়েবসাইটে। তো আপনি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার দায়িত্ব কি ওই কমেন্ট গুলো রিপ্লাই করা অথবা কমেন্ট গুলো রিড করা, এরকম হতে পারে। অনেক আছে যে ওয়ার্ডপ্রেসে প্রত্যেকদিন তার 5টা করে ব্লগ পোস্ট করতে হয়, তো আপনার রেসপন্সিবিলিটি সেটা 5টা করে ব্লগ পোস্ট করতে হবে। অনেক ওয়েবসাইট আছে তার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন রকম মেইনটেনেন্স করতে হয়, যেমন সিকিউরিটি সার্ভিস দিতে হয়, তো আপনার দায়িত্ব সেটা সিকিউরিটি সার্ভিস দিবেন। কিছু কিছু ই কমার্স ওয়েবসাইট থাকবে, যেমন আমাদের দারাজ, ইভ্যালি, এই ধরনের যেগুলোকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট, এদের কাজ কি থাকে? প্রত্যেকদিন দেখবেন এসব ওয়েবসাইটের প্রত্যেকদিন অন্তত নতুন নতুন 10-15টা করে প্রোডাক্ট আপলোড হয়, অথবা যে প্রোডাক্টটা স্টক আউট হয়ে যায় সেখানে একটা নোটিফিকেশন দিতে হয় স্টক আউট, তাই না? সো এই কাজগুলো একজন ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করে থাকে। আপনি ভার্চুয়ালি অ্যাসিস্ট করবেন অন্য একজন ক্লায়েন্টকে। তো কথা হচ্ছে এইটা কি আমাদের ইন্ডাস্ট্রির কাজ, একদম ডিজিটাল মার্কেটারের কাজ? না, এটা আমাদের ডিজিটাল মার্কেটারের কাজ না। এখানে ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইটেলে যে কথাগুলো বলা হয়েছে, আমরা অ্যাকচুয়ালি হুবহু সেগুলো শিখবো না। কিছু সিলেবাসে অংশ দেওয়া আছে যেটা কিনা প্রয়োজন। এবং সব থেকে আমি যাচ্ছি কি আশহাব ভাই, আপনার কাছে যাচ্ছি কনভের। এখানে যে টপিকগুলো বলা আছে এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ই কমার্স ফাংশনালিটি। মানে একটা ই কমার্স ওয়েবসাইটে আপনারা কিভাবে কাজ করবেন এইটা আমি ফোকাস দিয়ে শেখাবো, আর যা যা আছে প্রত্যেকটা অংশই আমি শেখাবো। কিন্তু এইটার মানেই যে ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যাপারটা তা না। ঠিক আছে, আমি যাবো সেদিকে। হ্যাঁ ভাই বলেন, আনমিউট করে কথা বলেন, আমি আপনাদের ওয়েবসাইটে আগে ঢুকে নিই। কুইকলি আর ওই বলেন যে টাইম। ওয়েবসাইট হোস্টিং কি আমরা ক্লায়েন্টদের জন্য নিব নাকি সব যেতে বুঝে কাজের নাই সময় ওয়েবসাইট, এদের জন্য নিব? বুঝতে পারিনি ওয়েবসাইট। ওয়েবসাইট যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেই, নতুন করে কি আবার বারবার কি হোস্টিং নিব আমরা নাকি স্যার?
নো নো, কারণ ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে হোস্টিং কেন নেওয়া লাগবে? তার ওয়ার্ডপ্রেস অথবা যে ওয়েবসাইট, যে প্ল্যাটফর্মে ওয়েবসাইট ক্রিয়েট করা, সেই ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে হবে, ক্রেডেনশিয়াল হ্যাঁ। যেটাকে বলে, অ্যাক্সেস নিয়ে সেখানে কাজ করতে হবে। তো আমরা তো এখনো কাজ শিখিনি, একটা ওয়েবসাইটে কি ধরনের কাজ হয় সেটা আমরা 12 নম্বর ক্লাস থেকে শিখবো। ঠিক আছে, এখনো আমরা ওয়েবসাইটের ভিতরেই পড়ে আছি। ওকে, তো আমি অ্যাকর্ডিং টু স্লাইড কথা বলি। আনমিউট করে রাখেন, আনমিউট করেই তো রাখছি। এখানে আর আর প্রশ্ন করেন না, টপিক বাদে কেউ কারো সাজেশন দিয়েন না। আপনারা ভালো সাজেশন আছে আমি জানি আপনাদের কাছে, আর সাজেশন দিয়েন না, যেভাবে চলতেছে চলুক না। আমাদের উদ্দেশ্য শেখা, শেখাটা ইনশিওর করতে পারলে হয়েছে। ঠিক আছে, সো প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে কামিং সুন ইন্টিগ্রেশন, যেটা কখনোই কাজে লাগবে না, তবুও সিলেবাসে দেওয়া আছে, আমি আপনাদের শেখাবো। কামিং সুন ইন্টিগ্রেশনের কথাটার অর্থ আমার মনে হয় এটা বেকার কাজ, এটা আমরা পরে আসি, আমাদের মেইন টপিকটা আসি, যেটা হচ্ছে ই কমার্স ফাংশনালিটি। আমি এই কামিং সুন ইন্টিগ্রেশন এগুলো সবই শেখাবো, কিন্তু মেইন ফোকাস দিতে হবে আমাদের ই কমার্স ফাংশনালিটি, তার মানে একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে কাজ করে। ই কমার্স ওয়েবসাইট কোনগুলো? যেমন দারাজ, ইভ্যালি, স্টারটেক, এগুলো ই কমার্স ওয়েবসাইট। হাউ ডু ইউ মিন বাই ই কমার্স ওয়েবসাইট? যে ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রোডাক্ট বিক্রি করা হয়, কোনো প্রোডাক্ট ডিসপ্লে করা হয়, উদ্দেশ্য বিক্রি করা, সেই ওয়েবসাইটকে আমরা ই কমার্স ওয়েবসাইট বলি। যেমন আমরা দারাজে যাই, দারাজ, অ্যামাজন, একটা দুনিয়ার সব থেকে বড় ই কমার্স ওয়েবসাইট কি? অ্যামাজন.কম। অ্যামাজনের কথা সবাই নিশ্চয়ই জানেন। আর না, অ্যামাজন বোনের কথা বলছি না, অ্যামাজন। এই দেখেন, আমাদের বাংলাদেশের সব থেকে পপুলার ওয়েবসাইট কি, ই কমার্স ওয়েবসাইট? সেটা হচ্ছে দারাজ। দারাজ থেকে আমরা সবাই কিনি। যদি কপাল গুনে কখনো ই কমার্স একটা ওয়েবসাইটের কাজ পেয়ে যান, তাহলে আপনার অন্তত 2-3 বছরের একটা, প্রত্যেক মাসে অন্তত $1200 থেকে $1800 আপনি একটা সার্ভিস দিতে পারবেন, এবং লং টাইম কাজ করা যায় একমাত্র ই কমার্স ওয়েবসাইট গুলোতে। কারণ ইউএসএ, কানাডা যেসব ই কমার্স ওয়েবসাইট গুলো আছে তাতে 2-3 ধরনের কাজ আসে। এক হচ্ছে কি, নিত্য নতুন প্রোডাক্ট আপলোড করা, কোনো প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে সেটা নোটিফাই করা, যে স্টক আউট এটা, সেটা ম্যানেজমেন্ট করা। দ্বিতীয়ত হচ্ছে সেই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করা, অর্থাৎ এসইও করা, সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করা। এই হচ্ছে ই কমার্স এসইওর কাজ। তো সরি, ই কমার্স ওয়েবসাইটের কাজ। এখন আমরা কি ই কমার্স ওয়েবসাইট সম্পর্কে জানি? কিছু জানি না। আমরা জাস্ট একটা বেসিক ওয়েবসাইট সম্পর্কে জানি, যেটা কিনা একটা সার্ভিস বেস ওয়েবসাইট। এখানে কয়েকটা পেজ আছে, কয়েকটা পোস্ট দেওয়া আছে। একটা ওয়েবসাইটে কি আছে? পেজ আছে, এই যে পেজে আছে, পোস্ট দেওয়া আছে। এখানে আমরা কি পাচ্ছি? পেজ পাচ্ছি, পোস্ট দেওয়া পাচ্ছি। কিন্তু এটা যদি আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট করি, এই ওয়েবসাইটটা, তাহলে আমাদের এখানে একটা সেগমেন্ট ক্রিয়েট হবে প্রোডাক্ট নামে। যে প্রোডাক্ট আমরা এখানে আপলোড করলে সেটা আমাদের ওয়েবসাইটের ভিতরে ডিসপ্লে করবে। তো কথা হচ্ছে, এই যে প্রোডাক্ট সেগমেন্টটা এখানে অ্যাড করার জন্য আমাদের কি দরকার? একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে, যেটাকে আমরা বলি উ কমার্স প্লাগ ইন। ওকে, উ কমার্স প্লাগ ইন, এই যে উ কমার্স প্লাগ ইন, ই কমার্স ফাংশনালিটি ডেভেলপমেন্ট করে উ কমার্স প্লাগ ইন। তো কেউ যদি আপনাকে কোশ্চেন করে যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি ই কমার্স প্ল্যাটফর্ম রেডি করতে চাই, তাহলে আমার কি লাগবে? একদম চোখ বন্ধ করে বলবেন যে উ কমার্স প্লাগ ইনটা ইনস্টল করতে হবে। তাহলে কি, ই কমার্স একটা প্লাগইন যেটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ই কমার্স ফাংশনালিটি ডেভেলপমেন্ট করে। সো আমরা যদি এখানে একটা প্লাগইন সেগমেন্টে যে অ্যাড নিউ প্লাগইন অ্যাড করি, ই কমার্স নামে এই প্লাগইনটা ইনস্টল করি, WOOCOMMERC, রাইট? এই ই কমার্স লিখে সার্চ দিবেন, দেখবেন এখানে ই কমার্সের প্লাগইনটা চলে আসবে। এই যে ই কমার্সের প্লাগইনটা চলে আসবে। তো 7 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল আছে ই কমার্স প্লাগইনটা। দুনিয়ায় ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইট বানানো হয়েছে 7 মিলিয়ন প্লাস। চিন্তা করে দেখছেন কত পরিমাণ অপরচুনিটি। সো এটা এখান থেকে ইনস্টল করলে আমাদের এখানে প্রোডাক্ট নামে একটা সেগমেন্ট অ্যাড হবে এই ক্যাটাগরিতে, যেখানে আমরা মাল্টিপল প্রোডাক্ট আপলোড করতে পারবো। তো আমরা এটা করি। ওকে, ইনস্টল হয়ে গেলে এটা, এবার এটাকে অ্যাক্টিভ করবো আমরা।
আচ্ছা, এখানে কিছু বেসিক কাস্টমাইজেশন ব্যাপার থাকে, বেসিক সেটআপের ব্যাপার থাকে কমার্সটা। তো এইসব সেটআপ এখন করা লাগে না। ঠিক আছে, সেটআপ মাই স্টোর আমরা এখন স্টোর স্কিপ করি এগুলা। কান্ট্রি ফান্ট্রি এগুলো আমরা স্কিপ করি। হুম, এগুলো এখন করা লাগবে না, কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা সেটা বোঝাই। দেখেন, এখানে প্রোডাক্ট নামে একটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। অল প্রোডাক্টে যাই, এর ভিতরে একটাও প্রোডাক্ট নেই। আমরা এখানে এবার এই প্রোডাক্ট গুলো আপলোড করতে পারবো। প্রোডাক্ট মানে কি জানেন তো? যেমন আমরা একটা স্টারটেক, STARTCH, স্টারটেক বিডি। স্টারটেক একটা ই কমার্স ওয়েবসাইট যারা টেক গ্যাজেট নিয়ে কাজ করে। আমার কাছে খুব ভালো এক্সাম্পল মনে হয় এটা। প্রোডাক্ট মানে কি বুঝুন তো? এরকম একটা প্রোডাক্ট যে আপলোড করা থাকে না, যেমন ল্যাপটপ। অল ল্যাপটপের মধ্যে যান, এমএসআই, এমএসআই এর ভিতরে এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এটাকে বলা কিন্তু প্রোডাক্ট। তো এরকম প্রোডাক্ট আমাদের আপলোড করতে হয় এই এই সেগমেন্টের ভিতরে। মাল্টিপল হাজার হাজার প্রোডাক্ট আপলোড করা লাগবে একটা ই কমার্স ওয়েবসাইটে। ঠিক আছে? তো কথা হচ্ছে, আমরা চাইলে শুধু ই কমার্স অর্থাৎ ই কমার্স এই প্লাগইনটা ইনস্টল করলাম আর আমাদের এখানে প্রোডাক্ট সেগমেন্ট রেডি হয়ে গেল। এখন এটা করলে কি এনাফ? এটা করলে এনাফ না। কারণ প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের কিন্তু আলাদা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন থাকে। আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ডিজাইন নেই, একদম বেসিক একটা ওয়েবসাইট যেটাকে বলা হয় সার্ভিস অথবা বিজনেস ওয়েবসাইট মতো, যে এখান থেকে সার্ভিস সেল করা হয়। দেখেন এখানে কিন্তু কমার্স অথবা ই কমার্স ওয়েবসাইট গুলো কিন্তু এরকম হয় একটু, যে হোম পেজটা এরকম বিভিন্ন ডিজাইন করা যায়। আমরা চাইলে কিন্তু এখানে কাস্টম ডিজাইন করতে পারি, কিন্তু আমরা করব না, এসব নাটক ফাটক করবো না। আমরা কি করব, ই কমার্স, সরি, ই কমার্স যে থিম আছে সেই থিম একটা নিয়ে আসবো। ই কমার্স যে থিম আছে এখানে বাই ডিফল্ট ভাবে সেই থিম একটা নিয়ে আসবো। আপনাদের মনে আছে গতকাল আমরা যে স্টার্টার টেমপ্লেট নামে একটা প্লাগ ইনস্টল করেছিলাম। স্টার্টার টেমপ্লেট, আমরা বলেছিলাম স্টার্টার টেমপ্লেটের ভিতরে, এই যে স্টার্টার টেমপ্লেট এই প্লাগইনটা ইনস্টল করেছিলাম, এবং আমরা বলেছিলাম এর ভিতরে এমন কিছু থিম আছে প্রায় 1-150 মতো, যে থিমগুলো সবাই কি এলিমেন্টর এই পেজ বিল্ডারটাকে সাপোর্ট করে। তো আমরা আজকেও এই স্টার্টার যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটের ভিতরে যে একটা ই কমার্স থিম আমরা ইনস্টল করব, তাহলে আমাদের ওয়েবসাইটটা ই কমার্স বিভিন্ন যে থিমের ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী কনভার্ট হয়ে যাবে। তো আমরা যাই গেট স্টার্ট ক্লিক করি। এখানে গতকাল তো আমাদের কি ছিল, পোর্টফোলিও ওয়েবসাইট ছিল, এটাকে আমরা আজকের ই কমার্স ওয়েবসাইটে কনভার্ট করব। দেখেন কত সহজ ব্যাপার। ব্যাস, আমরা কি করব, এখানে এলিমেন্টরটা সিলেক্ট করব। তারপরে ই কমার্স দেখেন কোথায় আছে, এই যে ই কমার্স, ই কমার্সের উপরে ক্লিক করেন। দেখেন এখানে ই কমার্স রিলেটেড মাল্টিপল থিম আছে। এই একটা কি, ব্র্যান্ড স্টোর, ইলেকট্রনিক স্টোর, যদি আপনার ইলেকট্রনিক স্টোর থাকে, যদি এটা পেইড। আর্থ, এটা কি, প্ল্যান আর্থ স্টোর। আর্থ স্টোর কি জিনিস, হ্যাঁ পাথর মাথর বিক্রি করে নাকি? পাথর অথবা মনে হয় ওয়াল ড্রয়িং ট্রয়িং এগুলো বিক্রি করে। এই একটা আছে অর্গানিক স্টোর, আমরা এটা এটা নিতে পারি। এটা ভালো, অর্গানিক স্টোর মানে ওই যে আপুদের জন্য একটা সুবিধা, ফেস প্যাক ট্যাক বিক্রি করতেছে দেখতেছি। সবগুলো এডিট করতে পারবো, টেনশন নেই। এই যে দেখেন, এগুলো কি ফেস প্যাক, হ্যাঁ, মুখ সাদা করে ফেলবে, এটা ওটা। সো কাঁচা লঙ্কাও বিক্রি হচ্ছে, এটা বেটেও মুখে দিলে অনেক উপকার হয়। হুম। তো আমরা এইটাকে কন্টিনিউ করি। দেখেন আমাদের ওয়েবসাইটের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে একদম গত দিনের মতো। সো স্কিপ, সবকিছু আমরা করি। কিছু টাইম নিবে, এটা আপনারা জানেন, গতদিন আমরা এই প্রসেস কমপ্লিট করে এসেছি। ওকে, এই সুযোগে কারোর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। স্যার আদাব। হ্যাঁ বলেন। স্যার আজ আমরা যে গতদিন স্যার পোর্টফোলিও ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম বা ডিজাইন করলাম,
তো আজকে যখন ই কমার্স ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করব, তখন কি আগেরটা কি আর থাকবে না, এখন নতুন করে ই কমার্স মানে ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, তাই না? রাইট, আগেরটা থাকবে না। এখন এই ক্লাসের শেষে একটা সেগমেন্ট আছে, আগেরটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদিও থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে আমার কাছে আর আগেরটা থাকবে না, কিন্তু আপনারা কিভাবে রাখতে পারবেন সেটা আমি বলে দিব। ঠিক আছে, আগের ওকে, ডিজাইনটা আপনারা স্টোর করে রাখতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ওকে, ইউ স্যার। দেখেন আমাদের সাইট রেডি হয়ে গেছে। ভিউ ইওর ওয়েবসাইট, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ক্লিয়ার? আমরা চাইলে এখানে এডিট উইথ এলিমেন্টর দিয়ে এই হোম পেজ পুরোটাই, সব পেজ আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো আমাদের এসব মতলব না। আমাদের একটা ই কমার্স ওয়েবসাইটের প্রধান কাজ যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা। এই যে দেখেন প্রোডাক্ট সেগমেন্টের মধ্যে আসেন, এখানে দেখেন অলরেডি কয়েকটা প্রোডাক্ট বাই ডিফল্ট ভাবে আপলোড করা আছে। এই যে কয়টা প্রোডাক্ট, 12টা প্রোডাক্ট এই থিমে, থিমে বাই ডিফল্ট ভাবে আপলোড করা আছে। তো আমাদের কাজ কিন্তু এখানেই হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা কিন্তু একজন ডেভেলপ ডিজিটাল মার্কেটারেরও কাজ না, কিন্তু যদি এরকম একটা কাজ পাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড করতে আপনাকে 10 থেকে 15 মিনিট লাগবে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে $3 থেকে $5 পেমেন্ট করানো হবে। $3 থেকে $5 এর প্রত্যেকটা ছবি, কন্টেন্ট রাইটিং সবকিছু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আর যদি আলাদা কন্টেন্ট রাইটিং আপনি করেন, তাহলে আপনাকে পার 1000 ওয়ার্ড কন্টেন্টে মিনিমাম $10, ইন্টারন্যাশনাল চার্জ মিনিমাম $10, $10 থেকে $18, $20, $35 পর্যন্ত হতে পারে। এটা এক্সপেরিয়েন্স অনুযায়ী কন্টেন্ট রাইটার, আমরা কেউ কন্টেন্ট রাইটারও না, সেক্ষেত্রে আমাদের কন্টেন্ট রাইটারের সাথে কাজ করতে হবে। বলেন আনিস ভাই, এটা কুইকলি বলেন, কুইকলি মুভ করেন। হ্যালো আনিস ভাই, ডিস্টার্ব করতেছেন, আর কারোর কোনো কথাই নিব না। হ্যাঁ, হাত উঁচু করে বসে আছেন আপনি, কথা বলেন না। ওকে, সো দেখছেন এরকম ডিস্টার্ব করলে ক্লাসের কথা বলার ইয়ে নষ্ট হয়ে যায়, ফ্লোটা নষ্ট হয়ে যায়। আমি কোথায় ছিলাম আমার মনে নেই এখন। এনিওয়ে, আমরা এখন এখানে একটা প্রোডাক্ট আপলোড করে দেখি যে আমরা পারি কিনা। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের কাজ না, আমাদের কোর কাজ কি হবে জানেন? অলরেডি ক্লায়েন্টের প্রোডাক্ট আপলোড করা থাকবে, সেখানে আমাদেরকে এসইও করতে হবে, সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করতে হবে। মূলত কাজ আমাদের ওটা, ওটা তো আমরা শিখবই। হ্যাঁ, ওটা আমরা এসইওর ক্লাসে শিখবো। আজকের আমরা শিখি যে প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, প্রোডাক্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, এই কাজগুলো আসে, কিন্তু এটা মূলত ডাটা এন্ট্রি স্পেশালিস্টদের কাজ। এখন আমাদের কাছে তো ডাটা এন্ট্রি কোনো কাজই না, তাই না? আমরা তো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ডাটা এন্ট্রি কাজ আমরা কেন করব? কথা হচ্ছে এটা। তবুও যদি পান, আমার লাইফে আমি একবার পেয়েছিলাম, অনলি একবার, যে মানে সেটা অ্যাকচুয়ালি প্রধান কাজ ছিল না আমার যে প্রোডাক্ট আপলোড করতে হবে। আমি আসলে তাদের এসইও ম্যানেজার হিসেবে কাজ করতাম। এসইও ম্যানেজার হিসেবে কাজ করার পরে তারা আমাকে বলে যে প্রত্যেকদিন প্রোডাক্ট আপলোড করতে হয়, এটাও কেউ একজন করে, তো তুমি প্রোডাক্ট গুলো আপলোড করো এবং ওই প্রোডাক্ট তুমি নিজে এসইও করো, মার্কেটিং করো। সো ওকে, তার জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতো। সেটা 2017 সালের দিকের কথা। তারপরে আমি কখনো আর কি প্রোডাক্ট আপলোড করার কাজ পাইনি। তো যদি পান, আপনারা কাজ শিখতে হবে। জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারি। আচ্ছা, কোন প্রোডাক্ট সবার পছন্দ? অ্যাপেল। অ্যাপেলের ভিতরে যাই, অ্যাপেল 14, ব্যাস মনে করেন। আচ্ছা, আরো একটা ভালো প্রোডাক্ট নেই, এখানে ছবি মাত্র একটাই দেওয়া আছে। ল্যাপটপ, অল ল্যাপটপ, আসুস, মনে করেন এই ল্যাপটপটা। আচ্ছা, দুটো ছবি দেওয়া আছে, মোটামুটি তাহলে বোঝাতে পারবো। জাস্ট খুব সিম্পল ব্যাপার। দেখেন এখানে কি অ্যাড নিউ প্রোডাক্ট দেন আপনি, এখানে প্রোডাক্টের একটা অ্যাড নিউ প্রোডাক্টের টাইটেলটা আপনি এখানে দিবেন। এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে, একটা কনফিউজিং ব্যাপার আছে যেটা আমি ফেস করেছিলাম। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমি জীবনে প্রথম ই কমার্স ওয়েবসাইটে অ্যাক্সেস করি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে। তার আগে কখনো ই কমার্স ওয়েবসাইট নিয়ে আমি কাজ করিনি, এবং ওইটাই ফার্স্ট ক্লায়েন্ট, যেটা 2017 সালের কথা বলছি। তো দেখি যে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে একটা বক্স, আবার নিচের দিকে যেয়ে দেখি যে এখানে একটা বক্স, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আমি তো মাথা আওলায় যাই যে আমি তাহলে কোথায় ডেসক্রিপশন লিখবো। ঠিক আছে, তখন আমি ইউটিউব দেখে টেকে এই জিনিসটা এনশিওর করি। ব্যাপারটা হচ্ছে এরকম,
একটা প্রোডাক্টের দুটো ডেসক্রিপশন থাকে, এই যে প্রোডাক্টের সাথে একটা ফিচার স্নিপেটের মধ্যে থাকে ছোট এই একটা ডেসক্রিপশন, যেটাকে বলা হয় প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। আর নিচের দিকে একটা ডিটেইল সেগমেন্ট থাকে, এই যে এরকম ইন ডিটেইল সেগমেন্ট, এটাকে বলা হয় প্রোডাক্ট ডেসক্রিপশন। সো এই দুটো সেগমেন্ট যেন আমাদের ভুল না হয়, কনফিউজিং না হয়, এই জিনিসটা একটু এনশিওর করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিই, এখানে এই টাইটেলটা কপি করলাম। ওকে, সো কি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন, রাইট? প্রোডাক্ট ডেসক্রিপশন কোনটা? নিচের দিকে থাকবে প্রোডাক্ট ডেসক্রিপশন। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন এতটুকুই আছে, আমি এতটুকুই কপি করি, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনটুকু আমি দিলাম। ক্লিয়ার? তারপরে চলে যাব প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, নিচের দিকে যে কি ফিচার লিখে, এই যে নিচের অংশটা কি, প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন। এই আমাদের মোটামুটি ডেসক্রিপশনের অংশ হয়ে গেল। তো টাইটেল লিখলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন দিলাম, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিলাম। তারপরে কি আছে দেখেন, এখানে কিছু সেগমেন্ট থাকবে, যে রেগুলার প্রাইস আর সেল প্রাইস। তো রেগুলার প্রাইস এখানে ডলার দেওয়া আছে, এটা চাইলে আপনি বাংলাদেশি টাকায়ও করতে পারবেন, আমি দেখাবো কোথায় টাকা করা যায়। তো রেগুলার প্রাইস আমি দিলাম মনে করেন যে $150, সেল প্রাইস দিলাম আমি $100। দিতে পারি অথবা নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, এটা আপনার চয়েস। আবার স্কেজুলিং করা যায় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, ধরেন 1 তারিখ থেকে আমি দিলাম 30 তারিখ পর্যন্ত। এখন ওটা ডিসকাউন্ট চলতেছে, $150 প্রোডাক্ট, প্রোডাক্ট $100 সেল হচ্ছে। এখানে খুব একটা কাজ আমাদের আর থাকে না, এসকিউ নাম্বার থাকে। হ্যাঁ, এসকিউ হচ্ছে প্রোডাক্ট আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, স্টকে প্রোডাক্ট কয়টা আছে কিনা অ্যাভেলেবেল, এরকম একটা প্রত্যেকটা প্রোডাক্টে যাদের বড় বড় ওয়্যার হাউস আছে তারা এটা দিয়ে দেয়, ক্লায়েন্ট যদি দেয় আপনি দিবেন। এর আবার এই যে জিটিএন নাম্বার থাকে, ইউপিএস ইএন, যেটা ক্লায়েন্ট যদি দেয় তাহলে দিবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই এটা। শিপিং, এখানে দেখেন বাই ডিফল্ট ভাবে এই থিমের সাথে এই অংশটুকু দেওয়া আছে, প্রোডাক্টের ওয়েট কত আপনি দিতে পারবেন, মনে করেন এই প্রোডাক্টের ওয়েট 2 কেজি, 2 কেজি দিয়ে দিলেন। তারপর ডাইমেনশন কত, 2 দিয়ে দেন, এখানে থিম অনুযায়ী এগুলো দেওয়া আছে, 2, এই দিয়ে দিলাম, ব্যাস। থিম অনুযায়ী এইগুলো দেওয়া আছে। দেখেন এই থিমে আপনি যদি চান দাদা আমি হুবাহু স্টারটেকের এই যে প্রোডাক্টটা যেমন দেখা যাচ্ছে আমি এরকম চাই, তাহলে কিন্তু পাওয়া যাবে না, হুবহু তো পাওয়া যাবে না, কারণ এরা তো কাস্টম ডিজাইন করছে এদের ডেভেলপার দিয়ে। আর আমরা এই ডিজাইনটা কোথা থেকে পারছি, এই যে যে থিমটা আমরা একটু আগে ইনস্টল করলাম, ওই থিম থেকে বাই ডিফল্ট ভাবে আমরা এই ডেভেলপ এই যে ডিজাইনটা পাচ্ছি। সো এটা যদি, এখন কথা হচ্ছে এটা কি করা যাবে? অবশ্যই করা যাবে। ভালো একজন ডেভেলপার নিলে এগুলো সব কাস্টম করা যাবে, আপনি যদি মনে করেন এইখানে আরো কিছু অ্যাড করবেন, সবকিছু আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সো এখানে আমাদের এই ছাড়া খুব একটা এই কাজ থাকে না। তারপরে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্টের 2 প্রকার ইমেজ থাকে, একটা হচ্ছে এই যে এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ, আর একটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট ইমেজ হচ্ছে যেটা প্রথমে ডিসপ্লে করে, ইটস কল প্রোডাক্ট ইমেজ। আর গ্যালারি মানে যে নিচের দিকে আপনি চাইলে 5টা 6টা ইমেজ গ্যালারি করে রাখতে পারেন, যে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রোডাক্ট যে ইয়ে করে রাখে না, তো আমরা এই প্রোডাক্টের ইমেজ গুলো এখান থেকে ডাউনলোড করি। ওকে, তো ফার্স্ট অফ অল প্রোডাক্ট ইমেজ একটাই হবে, প্রোডাক্ট ইমেজে যাই, আমরা এখান থেকে আপলোড করি ইমেজটা। আচ্ছা, এইটাই রাখি প্রোডাক্ট ইমেজ, ব্যাস হয়ে গেল। তারপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট গ্যালারিতে আপনি মাল্টিপল ইমেজ রাখতে পারেন, এই একটা দিলাম, এই একটা দিলাম, মনে করেন এখান থেকে আরো কয়েকটা দিয়ে দিলাম জাস্ট বোঝানোর জন্য। এখানে এই 6টা 7টা ইমেজ, 6টা ইমেজ এখানে অ্যাজ এ গ্যালারি হিসাবে এখানে কাউন্ট হচ্ছে। ক্লিয়ার? সো আমাদের প্রোডাক্ট ইমেজ এখানে আপলোড হয়ে গেল। এখানে আমাদের আর খুব বেশি কাজ নেই, আর একটা কাজ আছে সেটা আমি বলবো একটু পরে। এখন আপনি চাইলে প্রোডাক্টটা এখান থেকে পাবলিশ করে দিয়ে দেন। ক্লিয়ার? প্রোডাক্ট পাবলিশ করার পরে যে প্রোডাক্টের একটা ইউআরএল আপনি পাবেন, এই যে
এই যে দেখেন প্রোডাক্টের পারমালিঙ্ক। পারমালিঙ্ক মানে আপনারা জানেন ইউআরএল, গতকাল আমরা বলেছিলাম পারমালিঙ্ক মানে এই যে লিঙ্ক যেটাকে বলি ইউআরএল, অথবা এই যে প্রোডাক্ট আপলোড ভিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করলে আপনার এই যে প্রোডাক্টের ইউআরএলটা চলে আসবে, এই যে এই প্রোডাক্টটা ডিসপ্লে করবে। এই প্রোডাক্টটা কিন্তু আমরা এরকম দেখতে পাবো। এই যে দেখেন প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছি, প্রোডাক্টের টাইটেল দেখতে পাচ্ছি আমরা। $150 প্রোডাক্ট আমরা পাচ্ছি $100। কি ফিচার গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে প্রোডাক্টের ইমেজ গ্যালারি গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রোডাক্ট ডেসক্রিপশন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো দিছিলাম সেখানে এই যে ওয়েট এত কেজি এত কেজি, এখানে যদি কেউ রিভিউ দেয় সেই রিভিউ গুলো দেখা যাবে। তো আপনারা চাইলে আমি প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিচ্ছি, রিভিউ সেগমেন্টে এসে আপনারা একটা করে রিভিউ দিতে পারেন। হ্যাঁ, রিভিউ চাইলে একটা করে দেন, আমি দেখাচ্ছি রিভিউটা অ্যাকচুয়ালি কোথা থেকে দেয়। হ্যাঁ, আমি অন্য একটা ব্রাউজার থেকে একটা রিভিউ এখানে দেওয়ার চেষ্টা করি, আপনারাও দেন, আমি দেখাচ্ছি রিভিউটা অ্যাকচুয়ালি কোথা থেকে দেখা যায়। আমি এখানে একটা রিভিউ দেই, 5 স্টার রিভিউ দিলাম, না কিছু একটা লিখে দিলাম, নাম কি দিব, ইয়াসগর, ইমেইল, আচ্ছা ওকে, এখানে আমি একটা রিভিউ সেন্ড করলাম। এখন এই রিভিউটা সেন্ড করলেই কিন্তু এখানে ডিসপ্লে হবে না, রাইট? এই যে প্রোডাক্টের ভিতরে এই যে এখানে দেখেন রিভিউ নামে একটা সেগমেন্ট আছে, এই রিভিউ সেগমেন্টের মধ্যে আসতে হবে। আসার পরে এই যে দেখেন একজন রিভিউ করেছে আলী আসগর, আমি চাইলে এটা অ্যাপ্রুভ করতে পারি, আমি চাইলে এটা সুন্দরভাবে এডিট করতেও পারি। এখানে শয়তানি করা যায়। মনে করেন ও হচ্ছে ফেক রিভিউ দিছে, আমি চাইলে এখানে সুন্দরভাবে আমি আমার মতো করে সুন্দর একটা রিভিউ এখানে বসাই দিতে পারি। দেখেন সুন্দর করে একটা রিভিউ আমি এখানে বসাই দিলাম। হ্যাঁ, একটু আগে যে রিভিউটা আমি দিলাম সেটা কেটে আমি আমার মতো করে বসাই দিলাম, দিয়ে এটা আপডেট করে দিই। এইবার দেখেন আমাদের প্রোডাক্টের যে রিভিউ সেগমেন্টটা রিফ্রেশ করেন, এখানে দেখবেন একটা রিভিউ আমরা দেখতে পাচ্ছি। এই যে রিভিউ সেট, ও মাই গড, এখনো আসে নাই। ও সরি, এটা অ্যাপ্রুভ করে নি, সরি এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ না করলে তো আর আসবে না। সো এই যে দেখেন একটা রিভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কোন কোন প্রোডাক্টের এরকম রিভিউ ম্যানেজমেন্ট করা লাগে, আপনারা জানেন কিনা? এটা এসইও আসলে আপনারা বুঝতে পারবেন, যদিও আপনাদের এসইও তে ইন ডিটেইল এত আলোচনা করা হবে না, বেসিক এসইও তো আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্লাসে যে প্রোডাক্টের রিভিউ ম্যানেজমেন্ট করতে হয়, এমন এমন কিছু ক্লায়েন্ট পাওয়া যায় যে প্রত্যেকটা প্রোডাক্টে এরকম 50, 60টা, 100টা, 200 করে রিভিউ দিতে হবে। আমরা এই যে বিভিন্ন প্রোডাক্টে ই কমার্স ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট দেখে এই প্রোডাক্টের রিভিউ দেখে কিন্তু পারচেস করি, তাই না? সো এই রিভিউ গুলো কিন্তু চাইলে ক্লায়েন্ট ফেক রিভিউ দিতে পারে। সো আজ থেকে যারা অ্যাটলিস্ট প্রোডাক্ট রিভিউ দেখে মাল কেনেন তারা একটু সাবধান হয়ে যায়, ঠিক আছে? সো এগুলো কিন্তু সব আমাদের মতো মার্কেটার যারা, আমরা তো শয়তান লোক। হ্যাঁ, মানে খারাপ জিনিসটাকে এত ভাবে ডিসপ্লে করি রিভিউ টিভিউ দিয়ে, একটা পচা জিনিস, পচা ইলিশ মাছ এমন ভাবে ছবি ছবি তুলে, হ্যাঁ, রং চং করে এরকম দাম দুম দিয়ে রিভিউ টিভিউ দিয়ে সেই ইলিশ মাছ বিক্রি করতে পারি আমরা। এটা মার্কেটারদের কাজ। এনিওয়ে, সো এই আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে বুঝে গেলাম, আমাদের প্রোডাক্টটা এখানে আপলোড হয়ে গেল। এই যে প্রোডাক্টটা, আপনারা যদি এবার প্রোডাক্ট সেগমেন্টে আসেন, আসার পরে এই হচ্ছে প্রোডাক্টটা যেটা আমরা আপলোড করছি। এই যে ভিউ এর মধ্যে যান, এই প্রোডাক্টটা এখানে দেখতে পাবেন। একটা অংশ এখানে বাকি আছে, একটু বোঝার চেষ্টা করেন। প্রোডাক্ট আর হচ্ছে ক্যাটাগরি, প্রোডাক্ট আর হচ্ছে ক্যাটাগরি। ওকে, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, যদি আমি বলি এখানে ক্যাটাগরি হচ্ছে সুনির্দিষ্ট কোনো গোষ্ঠীভুক্ত প্রোডাক্ট, আর প্রোডাক্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল কোনো আইটেমকে বলা হয় প্রোডাক্ট। যেমন যদি আপনি বলেন আইফোন, আইফোন কিন্তু কোনো প্রোডাক্ট না, একটা ব্র্যান্ড নাম, একটা মানে ক্যাটাগরি, যেটাকে বলা হয় সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তুর নাম। কিন্তু যখন আপনি বলবেন আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন 15, আইফোন 16, 17, 19, তখন কিন্তু এগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রোডাক্ট। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি ডগ, আচ্ছা ডগ দিয়েও বোঝানো যায় না কারণ ডগের তো কোনো নাম হয় না। যদি বলি কার, অথবা বলি বাইক,
যদি বলি বাইক, বাইক দিয়ে কিন্তু কোনো প্রোডাক্টকে বোঝানো হয় না, একটা ব্র্যান্ড, একটা সুনির্দিষ্ট বিষয়বস্তুকে বোঝানো হয়। এই বাইকের ভিতরে কিন্তু আবার অনেকগুলো সাব ক্যাটাগরি থাকবে, সেটাও কিন্তু এটা এটা তো ক্যাটাগরি অবশ্যই, যেহেতু কোনো নির্দিষ্ট প্রোডাক্টকে বোঝাচ্ছে না, কোনো পণ্যকে বোঝাচ্ছে না। বাইকের ভিতরে আবার ধরেন কি কি বাইক আছে না, হন্ডা আছে, তারপর হচ্ছে আরো কি কি আছে, যারা বাইক প্রেমী তারা এগুলো বুঝতে পারবে, যেমন মনে করেন হন্ডা আছে, তারপরে আরো কি জিক্সার মিক্সার ভুম জিপ জুপ দিয়ে অনেক কিছু আছে, এগুলো যারা বাইক প্রেমী তারা বুঝে। সো এগুলোও কিন্তু ক্যাটাগরি, কিন্তু একটা মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে একটা সাব ক্যাটাগরি। এই সাব ক্যাটাগরির ভিতরে যেমন হোন্ডার অনেকগুলো আবার কি থাকবে, ব্র্যান্ড থাকবে, অনেকগুলো ভার্সন থাকবে। হ্যাঁ, আইফোনের মতো যেমন আইফোন 13 প্রো ম্যাক্স। তো এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে যে একটা ই কমার্স ওয়েবসাইটে কি থাকে, প্রোডাক্ট থাকে এবং প্রোডাক্ট ক্যাটাগরি থাকে। একটা ই কমার্স ওয়েবসাইটে মাল্টিপল প্রোডাক্ট থাকে এবং একটা প্রোডাক্ট ক্যাটাগরি থাকে। একটা সুনির্দিষ্ট গোষ্ঠীভুক্ত প্রোডাক্টকে আমরা একসাথে কি বলি, ক্যাটাগরি বলি। আর ই কমার্স ওয়েবসাইটে ক্যাটাগরির গুরুত্ব অপরিসীম। ই কমার্স ওয়েবসাইটে ক্যাটাগরিটাকেই মার্কেটিং করা হয়, কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাক্টটাকে মার্কেটিং করা হয় না। ক্লিয়ার? কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট মার্কেটিং করা হয় না। যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যেমন মনে করেন আপনি এখানে লেখেন বাই মোবাইল ফোন আন্ডার 5,000, লিখে সার্চ দেন, যে ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং করবে, প্রত্যেকটা ওয়েবসাইটের পেজে আপনি যান, যে পেজগুলো র্যাঙ্ক করতেছে এখানে দেখেন একটাও সুনির্দিষ্ট কোনো প্রোডাক্ট না, সবগুলো একটা একটা ক্যাটাগরি, একটা একটা ক্যাটাগরি। তার মানে কি, এখানে মাল্টিপল প্রোডাক্ট আছে, সবগুলো একটা একটা ক্যাটাগরি। এটাও কিন্তু একটা ক্যাটাগরি। দেখেন এখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট র্যাঙ্ক করতেছে না। ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হচ্ছে এইগুলো, যেমন এই একটা প্রোডাক্ট যদি এইটা র্যাঙ্ক করতো তাহলে সেটাকে বলা হতো ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। সো ওকে, এই জন্য ই কমার্স ওয়েবসাইটে ক্যাটাগরির ভূমিকা অপরিসীম। আমরা ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে পারি? সো এটা তো প্রোডাক্ট আপলোড করলাম, প্রোডাক্টের নিচে দেখেন এখানে ক্যাটাগরি নামে একটা সেগমেন্ট আছে। ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে যাই আমরা, দেখেন এখানে বাই ডিফল্ট ভাবে মাল্টিপল কয়েকটা ক্যাটাগরি অলরেডি ক্রিয়েট করা আছে। গ্রোসারিস নামে একটা ক্যাটাগরি এবং তার ভিতরে 10টা প্রোডাক্ট ইনক্লুড করা আছে। যদি গ্রোসারিস ক্যাটাগরিটা একটু দেখতে চান আপনারা, যে ভিউতে করেন, এই দেখেন গ্রোসারিস নামে একটা প্রোডাক্ট ক্যাটাগরি এখানে ক্রিয়েট করা আছে, যার ভিতরে 10টা প্রোডাক্ট আপলোড করা। ক্লিয়ার? তারপরে জুস নামে একটা ক্যাটাগরি এখানে ক্রিয়েট করা আছে, যার ভিতরে 9টা প্রোডাক্ট আছে। আর আমরা যে প্রোডাক্টটা একটু আগে আপলোড করলাম সেটা এখনো এই যে আনক্যাটাগরাইজ নামে, ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট একটা ক্যাটাগরি থাকে। আপনি যদি কোনো কাস্টম ক্যাটাগরি ভুক্ত না করেন আপনার আপলোডেড প্রোডাক্টটা, সেটাকে আনক্যাটাগরাইজ এই ক্যাটাগরির মধ্যে বাই ডিফল্ট ভাবে ইনক্লুড হয়ে যায়। তো আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, মনে করেন আমরা ওটা কি ফোন, কি করলাম, ল্যাপটপ, তাই না? ল্যাপটপ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। এখানে জাস্ট এই যে ক্যাটাগরির নাম দিয়ে দেন, আর এখানে স্ল্যাক ফ্ল্যাগ কি জিনিস এগুলো আমরা এসইও ক্লাসে পরে বুঝবো। অ্যাড নিউ ক্যাটাগরি দেন এখানে। জাস্ট দেখেন আমাদের একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। এই যে এর ভিতরে কোনো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি না, আমরা যদি ক্যাটাগরিটা ভিউ করি তাহলে এরকম দেখতে পাবো। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি ল্যাপটপ, এর মধ্যে কোনো প্রোডাক্ট নেই। প্রোডাক্ট কেমনে অ্যাড করবেন, ইনক্লুড করবেন কিভাবে? তাহলে প্রোডাক্টের মধ্যে যেতে হবে। আচ্ছা, প্রোডাক্টের মধ্যে আসলাম, আসার পরে প্রোডাক্ট, মনে করেন এই প্রোডাক্টটা আপনি ওই ক্যাটাগরির অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন, প্রোডাক্টটা এডিট করতে হবে। এডিট করার পরে এই যে দেখেন প্রোডাক্ট ইমেজ গ্যালারি যে আমরা এখানে সেট করেছিলাম, প্রোডাক্ট গ্যালারি, এর নিচে দেখেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরি সেগমেন্ট আছে। এটা মোটেই গুরুত্বহীন ভাববেন না। ই কমার্স ওয়েবসাইটে আপনাকে আলটিমেটলি প্রোডাক্ট ক্যাটাগরি নিয়েই কাজ করতে হবে, এসইও যারা করবেন। সো আনক্যাটাগরাইজ এখান থেকে বাদ, এখানে জাস্ট আপনি ল্যাপটপটা সিলেক্ট করবেন। আপনি চাইলে মাল্টিপল সিলেক্ট করতে পারেন, যে মাল্টিপল ক্যাটাগরিতে আমি প্রোডাক্টটা রাখতে চাচ্ছি। এখন মন মর্জি মতো তো রাখতে পারবে না। জুস ক্যাটাগরির মধ্যে কি আপনি ল্যাপটপ ঢুকাতে পারবেন? ল্যাপটপ দিয়ে কি জুস খাবে নাকি মানুষ? হ্যাঁ। গ্রোসারিস এর মধ্যে কি ল্যাপটপ ঢুকাতে পারবেন? সম্ভব সেটা? মানুষ কি ল্যাপটপ রান্না করে খাবে নাকি গ্রোসারিস প্রোডাক্টের মতো? সো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। ওকে, এটা আপডেট করে দিই। কাহিনী খতম। এবার আমরা এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এই পেজটাকে এখান থেকে যদি একটু রিফ্রেশ করি, তাহলে এর ভিতরে আমরা এই যে প্রোডাক্টটা পাবো। ক্লিয়ার ব্যাপারটা? সো এই জিনিসটা আমাদের একটু এনশিওর করতে হবে, যাদের প্রোডাক্ট এই রিলেটেড কাজ আসবে তারা এইভাবে করতে পারবেন।
ওকে, এখানে আরো টুকটাক কিছু কাজ আছে যেটা কিনা আমাদের জন্য অপ্রয়োজনীয়। ই কমার্স ফাংশনালিটি এতটুকু বুঝলেই এনাফ যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলো আপলোড করা লাগবে আর প্রোডাক্টের ক্যাটাগরি গুলো নিয়ে আমাদের মার্কেটিং করা লাগবে। তো এসইও ক্লাস হলে মার্কেটিং এর ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে মার্কেটিং বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, এই পেজ গুলো কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন করতে হবে, এসইও ক্লাসে আমরা সেটা দেখতে পাবো। সো ওকে, আমরা এখানে আর বিশেষ কিছু দরকার নেই, যেহেতু আমরা ডেভেলপার না, কোনো প্রয়োজন নেই এটা নিয়ে কথা বলার। সো আমরা ই কমার্সটা বুঝলাম, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট এবং প্রোডাক্ট ক্যাটাগরি আপলোডটা বুঝলাম। হ্যাঁ, তারপরে আমরা এই যে প্রথম থেকে এবার আসি, কামিং সুন ইন্টিগ্রেশন কি জিনিস। আচ্ছা, আপনারা দেখবেন কোনো নির্মীয়মান ভবন অথবা কোনো রাস্তা যদি এরকম হয় যে সংস্কার কাজ, তখন কিন্তু ওই যে নির্মীয়মান ভবনেও কিন্তু একটা প্লাকার্ড দেওয়া থাকে অথবা এরকম একটা বোর্ড ক্রিয়েট করা থাকে যে নির্মীয়মান বিল্ডিং এরকম একটা কিছু। তো এমন তো হতে পারে, যেমন একটু আগে আমরা আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ করলাম, এবিসিএলআইটির ওয়েবসাইট কয়েকদিন ধরে চেঞ্জ হচ্ছিল, তাই না, ওয়েবসাইটের ভিতরে কার্যক্রম চলতেছিল। সেক্ষেত্রে আপনারা সবাই ওয়েবসাইটে ঢুকছেন, ঢুকে দেখেন যে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না। তো কেউ একজন চিন্তা করতে পারতো যে এবিসিএলআইটি মনে হয় বন্ধ হয়ে গেছে, রাইট? কারণ কি, ওদের ওয়েবসাইট ঢুকতে পারতেছে না, তার মানে এবিসিএলআইটির কাহিনী শেষ। এরকম চিন্তা করা যাবে না, এরকম চিন্তা করা যাবে না। কেন করা যাবে না? কেন করা যাবে না এটার একটাই কারণ, সেটা হচ্ছে, এবং আমরা করতে দিতে চাইও না, এরকম যদি সিচুয়েশন হয় এবং আমরা আমাদের পুরানো ক্লায়েন্টদেরকে, আমাদের ইউজারদেরকে, আমাদের যারা অডিয়েন্স তাদেরকে যদি হারাতে না চাই, তাহলে কেউ যদি আমাদের ওয়েবসাইটে এরকম আপৎকালীন সময়ে আসে, যেন আমরা উপরে একটা নোটিশ দিয়ে দেই যে ভাই, যেটাকে বলে কামিং সুন ইন্টিগ্রেশন, মানে আমি খুব দ্রুত আসতেছি, কামিং সুন, ওয়েট করো, এখন মেইনটেনেন্স কাজ চলতেছে, যেটাকে বলা হয় মেইনটেনেন্স মোডও বলতে পারেন, সাইট অফলাইনও বলতে পারেন। তো এরকম বিভিন্ন প্লাগ ইন দিয়ে এটা করা যায়। আমি যেটা বললাম এটা অপ্রয়োজনীয়, কখনোই কাজে লাগে না। এরকম মনে করেন একটা প্লাগ ইন আপনি এখানে ইনস্টল করেন, কি প্লাগ ইন হতে পারে, ওই সে প্লাগ ইনটা, আচ্ছা সরি, এই যে প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন, দেখেন এখান থেকে আপনি করবেন সাইট অফলাইন, সাইট অফলাইন প্লাগ ইন, এটা আপনি এখান থেকে ইনস্টল করেন। ইনস্টল করে এটা অ্যাক্টিভেট করেন। ওকে, অ্যাক্টিভেট করার পরে সাইট অফলাইন প্লাগ ইনটা হচ্ছে এই যে, অথবা এখানেই চলে আসবে, দেখেন এই যে বাম ধারে সাইট অফলাইন চলে আসবে। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে বেসিক সেটআপটা ঠিক করেন। এটা একেবারেই অপ্রয়োজনীয়, লাইফ টাইমে কখনোই কাজে আসবে না। আমার লাইফে আজ পর্যন্ত কখনো কাজে আসেনি, কারণ একটা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট মেইনটেনেন্স থাকে, সেটা ডেভেলপার বুঝবে আমার কি দরকার, অপ্রয়োজনীয় সিলেবাস এটা দেওয়া। এখন আমি যদি না দেখাই তো বলবেন যে দাদা ফাঁকি দিচ্ছে। এই জন্য দেখাচ্ছি। আচ্ছা, ডিস্টার্ব করতেছে। ওকে, এই হচ্ছে সাইট অফলাইন। ঠিক আছে, এটা ডিজেবল করা আছে, আমরা যদি এনাবেল করি, এনাবেল করে লাইভ প্রিভিউ যাই, কেউ যদি এখন আমাদের সাইটে আসে এরকম দেখতে পাবে। এই সব চেঞ্জ করা যায় এখান থেকে, দেখেন সব সেগমেন্ট এখান থেকে। এই যে সাইট অফলাইন লোগো, এই লোগোটা চেঞ্জ করে দেন এখান থেকে। কি দিবেন? কাঁচা লঙ্কা দিয়ে দিই, এখানে এসে এক কামড় দিয়ে চলে যান, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডিসপ্লে লোগো ইয়েস, সাইট অফলাইন, এখানে লিখে দিলাম কি, ব্যাচ, BATCH 248। সাইট অফলাইন এখানে কি লিখে দেবো আমরা, এখানে আপনি একটা রচনা লিখে দেন। কি রচনা লিখবো আর, আচ্ছা এটা লিখে দিলাম এতটুকু। ব্যাস, হয়ে গেল। দিয়ে এটা সেভ সেটিং করবেন। সেভ সেটিং করার পরে আবার একটু ভিউ করেন তো, লাইভ প্রিভিউ, এই যে দেখেন, ও মাই গড, কাঁচা লঙ্কা এত বড় হয়ে গেল। সো ব্যাস 248, তারপরে এখানে এই লেখাটুকু আমরা অ্যাড করেছিলাম, রাইট? তো আরো নেক্সট সেটিং কি আছে একটু দেখুন। এই লঙ্কাটা চেঞ্জ করে দেই, অনেক বড় দেওয়া যেতে পারে। এটা দিয়ে দিই, ছোট, ছোট সাইজ, ছোট ইমেজ আছে, এটা ছোট।
সো ওকে, এখানে দেখেন এই অংশটা হয়ে গেল। এরপরে দেখেন এসইওর যে সেগমেন্টটা, এসইওর ব্যাপারটা আপনারা বুঝবেন না, এটা নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। এসইওর টাইটেল কি জিনিস, কি বৃত্তান্ত, এগুলো আমাদের দরকার নেই এখন। ঠিক আছে, এসইও হিসেবে দরকার নেই। ডিজাইন, এখান থেকে আমরা চাইলে কালার টালার সব চেঞ্জ করতে পারি, হেডলাইন কালার, এটা ওটা, ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ একটু কমায় দেন, এখানে ফন্ট সাইজ একটু কমায় দেন, এগুলো সিম্পল ব্যাপার। সেভ সেটিং করে দেন। এখানে আর খুব বেশি প্রয়োজনীয় কোনো কিছু নেই। কাউন্ট ডাউন করবেন না, মানে কবে আপনার, মনে করেন আজকে 10 তারিখ, আমরা দিয়ে দিলাম 25 তারিখে আমরা আমাদের দোকান খুলবো, তাই না? তো 25 তারিখে দেখেন, এবার লাইভ প্রিভিউ যান, দেখেন একটা কাউন্টডাউন এখানে হচ্ছে। 25 তারিখ মানে 14 দিন 2 ঘন্টা 41 মিনিট আর এই সেকেন্ড কমতে আছে, রাইট? তারপরে আর কি আছে নিচের সেগমেন্ট, সোশ্যাল, আপনার সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলো এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফরমেশন যা যা দেওয়ার আছে, এই যে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন, কাহিনী শেষ। সো এই, আর যদি এর থেকে আরো অতিরিক্ত কিছু চান তখন তো মানি ব্যাগ খসাতে হবে। তো আমাদের কখনোই প্রয়োজন হবে না, যেটা বললাম এটা একদম মাথা থেকে ঝেড়েই ফেলেন, এটা প্র্যাকটিসও করার দরকার নেই কারণ। ঠিক আছে, সো এটা তো আমি এনাবেল করে রাখছিলাম, এটা এখান থেকে ডিজেবল করে দিই, নাহলে আমাদের নেক্সট কাজে ডিস্টার্ব করবে। এখান থেকে ডিজেবল করে আমি এটা সেভ সেটিং করে দিলাম, এটা আমাদের কোনো কাজে লাগবে না। সাইট অফলাইন পরে ফাইল ট্রান্সফার, যে কথাটা, এটা একটু সময় লাগবে, আমরা ক্লাসের শেষে এটা নিয়ে আলোচনা করবো। ফাইল ট্রান্সফার বলতে কেউ একজন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছিল যে দাদা, আমরা যে ই কমার্স চেঞ্জ করলাম আমাদের ওয়েবসাইটে, যে আগের ফাইলটা পাবো কিনা। আগের ফাইলটা পাওয়া যাবে, এই যে ফাইল ট্রান্সফার সিস্টেম যদি আমরা মেথোডোলজি ফলো করি, এটা ফাইল ট্রান্সফার বলতে অনেক কিছুই বোঝানো যায়। কেউ যদি এখান থেকে চান যে আমার ওয়েবসাইটটা সেম ডিজাইন আপনি করতে চাচ্ছেন, তাহলে আমি আমার ওয়েবসাইটের ফাইলটা ব্যাকআপ দিয়ে আপনাকে যদি আমি মেইলে অথবা গুগল ড্রাইভে অথবা পেন ড্রাইভে পাঠাই, আপনি চাইলে সেম ওয়েবসাইট আপনিও ডিজাইন করতে পারবেন। এই ফাইলটা দিলে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি আপলোড করেন আপনার ওয়ার্ডপ্রেসের ভিতরে, তাহলে আমার মতো সেম একটা ওয়েবসাইট আপনার ওখানেও দেখা যাবে। ফাইল ট্রান্সফার বলা যেতে পারে। অথবা একটু আগে যে ওয়েবসাইটটা ছিল আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, আমরা যদি ওই ওয়েবসাইটে ডাউনলোড করে রেখে দিতাম ফাইলগুলা, ডাউনলোড করে রেখে যদি কম্পিউটারে রেখে দিতাম অথবা কোনো এক কোথাও স্টোর করে রাখতাম, আমরা চাইলে ইজিলি আবার ওই ওয়েবসাইটে ওই ডাউনলোড ফাইল দিয়ে ডাউনলোড ফাইলটা রিস্টোর করে আমরা আগের ডিজাইনে আবার ফিরে যেতে পারতাম। তো আমরা তো সেটা করিনি। হ্যাঁ, আমরা দেখাবো সেটা করা। তো এটা একদম শেষে যাই। তারপরে এখানে আছে চ্যাটবট ইন্টিগ্রেশন প্লাগইন, যেটা কোনো কাজে লাগে না, কোনো কাজে লাগে না। এগুলো একদম ডেভেলপারের কাজ, আর আমরা কিন্তু কোনো ডেভেলপার না, তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তবুও দেখাচ্ছি, দেখেন চ্যাটবট ইন্টিগ্রেশন, এর জন্য আপনি বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারেন। চ্যাটবট মানে বুঝেন তো? চ্যাটবট মানে কি বলা যেতে পারে, এই যে এখানে মনে করেন হোয়াটসঅ্যাপের বাটন দিবেন অথবা কল বাটন দিবেন। হ্যাঁ, সো এগুলোকে বলা চ্যাটবট। তো কি কি প্লাগইন জানি ইউজ করা যায়, যেমন একটা আছে ক্রিস্টা, CRESTA, ক্রিস্টা হেল্প চ্যাট, এই প্লাগইনটা আপনি ইনস্টল করতে পারেন। ক্রিস্টা চ্যাট বক্স, সো এটা অ্যাক্টিভ করে দেন, তাহলে দেখবেন এটা মেবি ক্রিস্টা, এর সেটিং এ চলে যান। ওকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, সরি কি বলে, হোয়াটসঅ্যাপটা আপনি ওয়েবসাইটের যে এখানে অথবা এখানে আপনি ইন্টিগ্রেট করে রাখতে পারেন। হ্যাঁ, তো এইটা ফ্রিতে আমরা এটা ইউজ করতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে অ্যাড করতে পারি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, আহ, আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। সো আচ্ছা, দিলেই হচ্ছে। দেওয়ার পরে এখানে দিয়ে দেন এন্টায়ার ওয়েবসাইট, তার মানে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে আমার ওইটা দেখাক। দেখানোর পর এটা আমরা সেভ চেঞ্জ করে দিচ্ছি। এবার আপনি এটা রিফ্রেশ করেন, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে চলে আসছে, এখান থেকে আপনি আমার সাথে কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে চলে আসছে, এই যে তো এই যে ক্রিস্টা হেল্প চ্যাট, তারপরে এর ভিতরে যে লেখাগুলা, তারপর সেন্ড ভাই হোয়াটসঅ্যাপ, এই সবগুলো চেঞ্জ করা যায় এর ভিতর থেকে। এই যে দেখেন এর ভিতরে যে সেটিংস আছে, এই যে বক্স, এই যে হেল্প চ্যাট, এই লেখাগুলো জাস্ট আপনি আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে দিলেই ওখানে সব ওকে হয়ে যাবে। হ্যাঁ,
সো এই হচ্ছে ব্যাপার ক্রিস্টা হেল্প চ্যাট। এরপরে আরো কতগুলো প্লাগইন আছে। আম, কেউ যদি চায় যে কল বাটন অ্যাড করতে, এই যে বাম ধারে এরকম একটা এখানে ডিরেক্টলি কল দেওয়া যাবে। আমার ঠিক মনে নেই প্লাগইনটা কি জানি, গত একটা ব্যাচে আমি দেখালাম ক্রিস্টা ছিল। আচ্ছা দেখি। কল বাটন, কল না বাটন, এসব প্লাগইনও ইউজ করা যাবে, অনেক অনেক আছে কিন্তু। রাইট, এই যে চ্যাটি প্লাগইন, আমি চ্যাটি প্লাগইনটা ইউজ করি। চ্যাটি, CHATY, চ্যাটি লিখে সার্চ দিলেই চলে আসবে এটা, এই প্লাগইনটা CHATY, সি, দেখেন CHATY, চ্যাটি প্লাগইন। যে কোনো একটা ইউজ করতে পারেন, এখানে যতগুলো দেখা যাচ্ছে। এই প্লাগইনটা যদি আপনি ইউজ করেন, আপনি চাইলে আপনার ফোন নাম্বার অ্যাড করে দিবেন, ডিরেক্টলি ওখান থেকে আপনাকে কল করতে পারবে কেউ। তো এই কল কিন্তু সবাই নিতে চায় না। হুম, সবাই হোয়াটসঅ্যাপ অথবা মেইল থ্রু করে নিতে চায়। তো আমরা এটা করতে পারবেন, নো আই উইল ডু ইট লেটার। চাইলে ইউটিউব ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে ব্যবহার করতে হয়, কিন্তু দরকার নেই। আচ্ছা, ক্রিয়েট, ক্রিয়েট ওয়াইজেট, আমরা এটা ওয়াইজেট ক্রিয়েট করি। এখানে আপনি দেখেন এই একমাত্র চ্যাটি প্লাগইন যার ভিতরে এতগুলো ফাংশন আছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন এটা দিয়ে, চাইলে মেসেঞ্জার করতে পারবেন, ফোন, ইমেইল, ইনস্টা, SMS, কন্ট্যাক্ট ফর্ম, অনেক কিছু করতে পারবেন। কিন্তু আপনি ফাও পাবেন একটা। ঠিক আছে, এগুলো সব পেইড। মনে করেন আমরা এই যে কল, এটা অ্যাড করতে চাচ্ছি, এই হোয়াটসঅ্যাপ অ্যাড করবো না, কলটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেন, দিলাম। দেওয়ার পরে নেক্সট, নেক্সট করি। এটা কোথায় রাখতে চাচ্ছেন? রাইটে তো অলরেডি একটা আছে, তাই না? তো আমরা লেফটে করি, এটা এটা লেফটে করি। সাইজটা কেমন থাকতে চাচ্ছেন? এই যে মিডিয়াম সাইজ থাক, অথবা লার্জ সাইজ করলে করতে পারেন। এর ভিতরে কন্টাক্ট আপনি এখানে দেন কল নাও, কল মি দিয়ে দেন। হ্যাঁ, যা দিতে চান দেন, যা মন চায়। নেক্সট, এখানে আর কিছুই করার দরকার হবে না, জাস্ট সেভ দিয়ে দেন। সেভ হয়ে গেল। এখন এটা রিফ্রেশ করেন ওয়েবসাইট, দেখবেন এখানে চ্যাটি প্লাগইনের ডিরেক্ট কল দেওয়ার সেই মেথডোলজি চলে আসবে। এখনো আসে নাই কেন? আচ্ছা, চলে আসছে, এই যে এখান থেকে ডিরেক্টলি কল দেন, চলে যাবে। ক্লিয়ার? সো এইভাবে আপনি চাইলে মেসেঞ্জারটাও অ্যাড করতে পারবেন। মেসেঞ্জার জানি কি একটা নাম ছিল, মেসেঞ্জার WP, মেসেঞ্জার চ্যাট, কি জানি একটা প্লাগইনটার নাম ছিল, মনে নেই। এটা একটু ঘাটাঘাটি করলে আপনারা দেখতে পাবেন। মেটা নিজেই ডেভেলপ করছে এটা, আমি একটু দেখি। মেসেঞ্জার বানান ঠিক আছে। এখানে মেটা একটা অ্যাপ ডেভেলপ, মেসেঞ্জার চ্যাট, মেটা, মেটার কিছু প্রোডাক্ট। আমি খুঁজে পাচ্ছি না, একটু দেখে নিন মেসেঞ্জারের কি একটা প্লাগ ইন আছে জানি, সেটা কিনা
ফেসবুক নিজেই ডেভেলপ করছে, আপনারা চাইলে সেই প্লাগইনটা ইনস্টল করে এরকম হোয়াটসঅ্যাপের মতোই সিস্টেম ওটা ওখানে চেক করে নিতে পারবেন, ডিরেক্টলি ওখানে মেসেজ করলে আপনার ওই যে মেসেঞ্জারে চলে যাবে। হ্যাঁ, এটা কঠিন কোনো ব্যাপার না, না পারলে আমাকে জানান, আমি নেক্সট ক্লাসে খুঁজে বের করে দিব, যেহেতু আমি খুঁজে পাচ্ছি না এখন, টাইম নষ্ট হবে। ওকে, না পারলে আমাকে জানেন, নেক্সট ক্লাসে আমি খুঁজে বের করে দিব। সো চ্যাটবট ইন্টিগ্রেশন আপনারা কখনোই কাজে লাগবে না ওভাবে, কিন্তু কেউ যদি চান নিজের ওয়েবসাইটে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে, এভাবে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন চলে আসে ওয়ার্ডপ্রেস আপডেট সেটআপ। ওয়ার্ডপ্রেসের কিছু আপডেট সেটআপ করা যায়। আপডেটটা ওয়ার্ডপ্রেস তিনটা জায়গায় আসে, এই যে এইখান থেকে দেখা যায়। এখানে যদি যান আপনারা, এই যে ড্যাশবোর্ডের মধ্যে এখানে দেখেন আপডেট নামে একটা সেগমেন্ট আছে, ঠিক আছে। এক হচ্ছে আপডেট, ওয়ার্ডপ্রেস নিজেই আপডেট করতে হয়, ওয়ার্ডপ্রেসের যে ভার্সন গুলো থাকে সেই ভার্সনটাকে আপডেট করতে হয়। যেমন ওয়ার্ডপ্রেসের এখন কিন্তু বর্তমান কারেন্ট ভার্সন আছে 6.6.1, যখন এটা 6.6.2 হয়ে যাবে তখন কিন্তু এখানে আপডেট করার জন্য একটা সিস্টেম চলে যাবে, জাস্ট এখানে আপডেটে ক্লিক করলে এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। প্লাগইনস, যত প্লাগইনের ভার্সন চেঞ্জ হবে, যেমন আমাদের এখানে এলিমেন্টর প্লাগইনটা 3.2 3.4 ইনস্টল করা আছে, এখন 3.24 চলে আসছে ভার্সন। তো আমরা চাইলে এখান থেকে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আপডেট প্লাগইন দিলে এটা অটোমেটিক এখান থেকে আপডেট হয়ে যাবে। থিম, এই থিম গুলো দেখেন, চাইল্ড থিম কতগুলো আছে এখানে। সো এই থিম গুলো আমরা চাইলে এখান থেকেও মানে সব আপডেট করতে পারি, ঠিক আছে। তো এই যে জাস্ট আমি প্লাগইনের মধ্যে যাই, এখান থেকে করতে পারবেন ডিরেক্টলি। তো প্লাগইনের মধ্যে যে দেখেন, এই যে আমার এলিমেন্টরটা এখানে দেখা যাচ্ছে, এলিমেন্টরের লেটেস্ট ভার্সন এখানে চলে আসছে, জাস্ট এখানে আপডেট নাও দিয়ে দিবেন, এটা আপডেট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটা কি দেওয়া উচিত? না, দেওয়া উচিত না। কেন দেওয়া উচিত না? যত যে থিম আপডেট এবং প্লাগইন গুলো আমরা আপডেট দেই না কেন, এমন তো হতে পারে যে বিগত তার যে ভার্সন ছিল সেই ভার্সনে এমন কিছু এলিমেন্ট ছিল যেটা কিনা আমি ইউজ করে আমার ওয়েবসাইটে ডিজাইন করছি, নতুন আপডেট ভার্সনে সেইটা নেই, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা ব্রেক করবে, রাইট? আমার ওয়েবসাইটটা ব্রেক করবে। এখন ব্যাপারটা এরকম মনে করেন, আচ্ছা থাক ওইসব বাড়তি এক্সাম্পলে না যাই, এই জন্য অলওয়েজ আমাদের সাইট যখন কোনো আপডেট দেই, প্লাগ ইন হোক, সেটা থিম হোক, অথবা ওয়ার্ডপ্রেসের নিজস্ব ভার্সন হোক, ওয়েবসাইটটা আমাদেরকে ব্যাকআপ দিয়ে রাখতে হয়। হ্যালো, ওয়েবসাইটটা আমাদেরকে ব্যাকআপ দিয়ে রাখতে হয়। আচ্ছা, তার আগে আমি বলি, এই যে পেজ ম্যানেজমেন্ট, এটা আমরা জানি, গত ক্লাসে আমরা শিখছি নতুন একটা পেজ কিভাবে ডিজাইন করতে হয়। পোস্ট ম্যানেজমেন্ট হয়তো বা আমরা জানি না, পোস্ট আমরা শিখি না, এটা আমরা এসইওর ক্লাসে শিখবো কিভাবে একটা পোস্ট দিতে হয় এবং সেটা এসইও করতে হয়। সো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করছি না। সাইট ব্যাকআপ, যেটা বললাম, আপডেট দেওয়ার আগে অবশ্যই আমাদের সাইটটা ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপ মানে কি? যেমন আমরা আমাদের যে মোবাইলটা, ওই যে আগে যারা আমার বয়সী অ্যাটলিস্ট, যারা জাভা ফোন ইউজ করতো, অ্যান্ড্রয়েডের আগে জাভা ছিল, তো একটু একটু দেখবেন ফোন স্লো হয়ে গেলে আমরা বলতাম, উফ ফোনটা স্লো হয়ে গেছে, মনে হয় ভাইরাস ঢুকছে আমাদের ভিতরে, এরকম একটা আহ মানে ভৌতিক চিন্তাধারা ছিল। ভাইরাস হয়েছে তো কি করতে হবে? রিসেট দিতে হবে, রিসেট দিলে ভাইরাস মানে সব গায়েব হয়ে যাবে। কারণ রিসেট দিলে তো, আচ্ছা ওকে নাইস, সো রিসেট দিলে তো ফোনের ছবি ভিডিও অডিও সব চলে যাবে, আর তখন তো ভিডিও অডিও এখন যেরকম আমার মোবাইলে দেখলে কোনো ভিডিও কোনো অডিও গান দেখবেন না, সব সময় অলওয়েজ যদি গান শোনার প্রয়োজন হয় ইউটিউব থেকে লাইভ শুনি, তখন তো কম্পিউটারের দোকান থেকে কনভার্ট করা গান, যে ভাই গানগুলো চাইপে চুপে কনভার্ট করে কিলোবাইটে নিয়ে এসো, বড় যেন সাইজ যেন বড় না থাকে, এরকম করতাম। অনেকগুলো কনভার্টার ছিল, আমার মনে আছে, ফরম্যাট ফ্যাক্টরি, অল কনভার্টার, ভিডিও কনভার্টার, এইসব কনভার্টার এখনো আমার কম্পিউটারে মনে হয় সফটওয়্যার নামে একটা ফোল্ডার করা আছে, ওর মধ্যে পড়ে আছে। তো এরকম জীবন ছিল। এরপরে আরো যে কত ডেভেলপ হবে জানি না। সো অলরেডি তো ডেভেলপ হতেই আছে, যে আমরা এখনো, আমাদের হাতে এখনো ওগুলো এসে পৌঁছায়নি, কারণ আমরা যে কান্ট্রিতে বাস করি, আমাদের যে ইনকাম ক্যাপাসিটি, আমরা চাইলে এখনো অদূর যেতে পারিনি। এখন তো ল্যাপটপের যুগই খতম হয়ে যাচ্ছে, সবাই হাতে ট্যাব, সুন্দর সুন্দর ট্যাব ইউজ করে, আমরা এখনো চেয়ে চেয়ে দেখি, অতদূর যেতে পারিনি। আমাদের ইনকাম ক্যাপাসিটি, আমাদের এনভায়রনমেন্ট এখনো অব্দি সেগুলো অ্যাডপ্ট করার মতো ক্যাপাবিলিটি ক্রিয়েট হয়নি। তো ফার্স্ট অফ অল আমরা সাইট ব্যাকআপ দিয়ে রাখি। আমরা কি করি তখন, ওই যে মোবাইলের ছবিগুলো, গানগুলো, ভিডিওগুলো আলাদা একটা মেমোরি কার্ডে মুভ করে নিয়ে, মেমোরি কার্ডটা খুলে ফেলতাম, খুলে ওই যে মুভ করে নিয়ে এলাম, এই নেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাকআপ।
রাইট? তো ব্যাকআপটা আমাদের দুই জায়গায় কাজে লাগবে। আমাদের যে সাইটের ব্যাকআপ কথা বলছিলাম, কখনো যদি সাইট আপডেট দেই অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ব্যাকআপ নিতে হবে। যদি সাইটের ডিজাইন নষ্ট হয়ে যায়, যেন আমি আগের পজিশনে আবার ফিরে আসতে পারি। এক, দ্বিতীয়ত যে কথাটা বললাম, এই যে আজকের ক্লাসের প্রথম যে অংশটা, ফাইল ট্রান্সফার অথবা এই যে ই কমার্স ম্যানেজমেন্ট, এই সব কিন্তু একটাই সিস্টেম দ্বারা পরিচালিত হবে। যে একটু আগে একজন ভাই কোশ্চেন করলো না যে দাদা আমি যদি আমার পোর্টফোলিও ওয়েবসাইট থেকে ই কমার্সে কনভার্ট করি তাহলে কি আমার আগের সাইটে পাবো কিনা? আগের সাইটটা আমরা পাবো, জাস্ট আমাদের সাইটটা ব্যাকআপ করে রাখতে হবে, তাহলে ওই ব্যাকআপ ফাইলটা দিয়ে আমরা আগের সাইটে ফিরে আসতে পারবো। তো সাইট ব্যাকআপ করার অনেকগুলো প্লাগইনস আছে। এই যে এখানে দেখেন আমি লিখে রাখছি ভিভিড ব্যাকআপ প্লাগইন। তো ভিভিড ব্যাকআপ প্লাগইনটা আপনারা ইউজ করতে পারেন, এটা যে একেবারে খারাপ সেটা আমি বলছি না। অনেকগুলো ব্যাকআপ প্লাগইন আছে, যেমন আমি বর্তমানে আমার নিজের ওয়েবসাইটের জন্য আমি ইউজ করি আপড্রাফট প্লাস। আপড্রাফট প্লাস এই প্লাগইনটার একটা বিশেষত্ব আছে, আমি একটু দেখাই। UPDRAFT, আপড্রাফট PLUS। যাদের ওয়েবসাইট আছে তারা সবাই একটা ব্যাকআপ প্লাগইন অ্যাড করে রাখবেন। এই যে আপড্রাফট প্লাস কিন্তু এইটা ইনস্টল করেন, অ্যাক্টিভ করেন। এর একটা বিশেষত্ব কি, যে এইটা আপনি চাইলে আপনার গুগল ড্রাইভের সাথে কানেক্ট করে রাখতে পারবেন। তাহলে কি হবে, অটোমেটিক মনে করেন আপনি দিন ঠিক করে দিবেন, প্রত্যেক দিন একবার, প্রত্যেক দিন দুবার, প্রত্যেক দিন অটোমেটিক ভাবে ও ওর মতো ব্যাকআপ নিয়ে নিবে। আপনার ম্যানুয়াল ব্যাকআপ করার দরকার হবে না, কিন্তু ভিভিড প্লাগইন দিলে আপনাকে ম্যানুয়াল ব্যাকআপ করতে হবে। তো দেখেন এই যে আপড্রাফট প্লাস, আমরা চলে আসছি আপড্রাফট প্লাসে, এটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট এই এই উপরেও দেখতে পাবেন আপড্রাফট প্লাস, এখান থেকে ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপ ক্লিক করলে এই সেগমেন্টটা আপনি পাবেন এরকম। জাস্ট এখানে ব্যাকআপ দেন। আচ্ছা, এই জাস্ট ওরা একটা চাচ্ছে, রোড ম্যাপ নিয়ে যাচ্ছে, ফিনিশ হয়ে গেল। জাস্ট এখানে এই যে আপড্রাফট প্লাস করে এই যে ব্যাকআপ যান, এখানে এখানে ব্যাকআপ ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটা ব্যাকআপ হয়ে এইখানে স্টোর হয়ে যাবে, এই যে এই বক্সে স্টোর হবে। ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, ব্যাকআপ আমি দিব একটু পরে। সেটিং সেগমেন্টে যাবেন সবাই, ক্লিয়ার? যাওয়ার পরে সবাই আপড্রাফট, এই যে আপড্রাফট প্লাসটা এই যে গুগল ড্রাইভের সাথে কানেক্ট করে রাখবেন। আপনার গুগল ড্রাইভের সাথে এখান থেকে অটোমেটিক যাবেন, যাওয়ার পরে অটোমেটিক গুগল ড্রাইভের সাথে এই যে সাইন ইন গুগল ড্রাইভ এখানে করবেন, আপনার এই গুগল ড্রাইভে কানেক্ট হয়ে করে রাখবেন। তাহলে কি হবে, আপনার যে গুগল ড্রাইভ ওখানে এই যে এখানে এই যে ম্যানুয়াল দিয়ে রাখছেন এখানে, হ্যাঁ, ম্যানুয়াল না, আপনি দিবেন এখানে ডেইলি। ডেইলি কয়টা, এখানে এক লিখে দেন, তার মানে ডেইলি একবার করে হচ্ছে। এখানে লেখেন ডেইলি, ডেইলি একবার। তার মানে ডেইলি একবার করে আপনার এই যে গুগল ড্রাইভে আপনার এই যে ওয়েবসাইটের ফাইলগুলো ব্যাকআপ হয়ে থাকবে। কেউ যদি হ্যাকিং করে আপনার ওয়েবসাইট, মনে করেন হ্যাক করে নিয়ে গেল, হ্যাক করে ওয়েবসাইটের ভিতরে পুরো ওয়েবসাইটে ডিস্ট্রয় করে দিল, সব ডাটা ডিস্ট্রয় করে দিল, দিয়ে ওখানে মনে করেন একটা যে কোনো একটা ওই যে হ্যাকাররা যেমন ছবি টবি দিয়ে দেয়, এরকম একটা ছবি ডিসপ্লে করলো, এখন তার মানে কি আপনার সব শেষ? না, আপনি তখন কি করবেন, আপনার গুগল ড্রাইভ থেকে ওই যে ওই ফাইলগুলো এনে আবার নতুন করে আপনার হোস্টিং টোস্টিং সব সিকিউর করে, আপনার ডোমেইন যদি আপনার থাকে ওই ডোমেইনে আপনি চাইলে আবার ওই সাইটটা লাইভ করতে পারবেন। ঠিক আছে? তো আমরা ব্যাকআপ দেই, এই যে ব্যাকআপ নাও ক্লিক করেন, সবগুলো এখানে ক্লিক করবেন, করে যে ব্যাকআপ নাও করেন। কি বলে এরা? ও আচ্ছা, গুগল ড্রাইভে নিয়ে যাচ্ছে, রিকোয়েস্ট করছি এটা। তো আমরা এখন করতে চাচ্ছি না গুগল ড্রাইভে, বেশ টাইম নেবে, সাইন ইন করার কোনো দরকার নেই। আচ্ছা, আমরা ব্যাকআপ নাও করি, দেখি এখন হয় কিনা। শিট, ঝামেলা করতেছে। আচ্ছা, ঝামেলা করার একটা কারণ, সেটা হচ্ছে গুগল ড্রাইভে আমরা যাচ্ছিলাম তো যাইনি আর কি, পরে তো না গেলে কি সমস্যা? আমরা যদি না যাই তো ওর কি সমস্যা? আচ্ছা, যাই, সমস্যা, টেনশন নেই। আচ্ছা, গুগল ড্রাইভে দেখেন এই যে গুগল ড্রাইভ ফোল্ডার আপড্রাফট প্লাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, আপনি চাইলে এই ফোল্ডারের নাম চেঞ্জ করে রাখতে পারেন। হ্যাঁ, সাইন ইন উইথ গুগল, সাইন ইন করেন।
এই মেইল দিয়ে সাইন ইন করেন। অল সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করেন, অটোমেটিক ভাবে এখানে কমপ্লিট সেটআপ। এখন গুগল ড্রাইভে ওই যে আপড্রাফট প্লাস নামে এরকম একটা ফাইল ক্রিয়েট হবে, ওই ফোল্ডারের মধ্যে আপনার সাইটের সব ব্যাকআপ ফাইল ওখানে যেয়ে জমা হবে। তো আমরা এখানে ম্যানুয়াল ব্যাকআপ দেওয়ার চেষ্টা করি, যে ব্যাকআপ দিচ্ছি, দেখি এবার এবার তো হওয়ার কথা। এবার দেখেন এখানে ব্যাকআপ ব্যাকআপ হচ্ছে। এই যে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো এখানে কিন্তু ব্যাকআপ হবে। ঠিক আছে, এটা 100% কমপ্লিট হয়ে গেলে এখানে একটা ব্যাকআপ ফাইল জমা হবে। আমাদের কাজ হবে ওই ব্যাকআপ ফাইলগুলো ডাউনলোড করে কম্পিউটারে রেখে দেওয়া। সো আমরা একটু টাইম দিই এখানে, যদিও এটা ফ্রি সার্ভার, এখানে একটু ব্যাকআপ দিতে ঝামেলা হয়, তবুও জাস্ট আমি শেখানোর চেষ্টা করি, তারপরে তো আপনার লাইভ সার্ভারে কোনো সমস্যা নেই। ওকে, ব্যাকআপ কমপ্লিট, ব্যাকআপ ফিনিশ রানিং। এই যে দেখেন আমাদের ফাইলগুলো এখানে ব্যাকআপ হয়ে জমা হয়ে আছে, কত তারিখে? সেপ্টেম্বর 10 তারিখ 15টা 38 মিনিট। ঠিক আছে, ডাটাবেস প্লাগইন থিম আপলোড মাস্ট ইউজ প্লাগইন আদার্স। জাস্ট কি করব, ডাটাবেসটা ডাউনলোড করে রাখবো। এই ডাটাবেস প্লাগইনস থিম আপলোড মাস্ট ইউজ প্লাগইন আদার্স, এই প্রত্যেকটা সেগমেন্ট আমরা এখান থেকে আপলোড এই ডাউনলোড দিয়ে রাখবো। আচ্ছা, সবগুলো গুগল ড্রাইভে ডাউনলোড হয়ে যাচ্ছে অটোমেটিক ভাবে, আমরা ম্যানুয়ালি কম্পিউটারে ডাউনলোড দিতে চাচ্ছিলাম, তো অটোমেটিক ভাবে গুগল ড্রাইভে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে কি করবো, এই যে ডাউনলোড কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারেন। এই যে দেখেন আমাদের কম্পিউটারে ডাউনলোড হচ্ছে। আচ্ছা ওকে, এটা ডাউনলোড হয়ে গেল, তাই না? সো আচ্ছা, এখনো হয়নি, একটা ফাইল, তারপর এটা কি থিম, থিম ফাইলটা ডাউনলোড করেন। তো অনেক সময় এগুলো ডাউনলোড করতে যে ঝামেলা করে, যেহেতু ফ্রি সার্ভার, তো এইসব প্রত্যেকটা ফাইল আমরা এখান থেকে ডাউনলোড করব। কোনটা যে ডাউনলোড হচ্ছে কোনটা হচ্ছে না এটা টের পাচ্ছি না। আচ্ছা, আমরা কেটে দেই, ইজি ভাবে করার চেষ্টা করি, আবার নতুন করে করি, ফাইলগুলা ডিলিট করি। প্রথমে আমরা এটা ডাউনলোড করি, আগে একটা একটা করে ইনশিওর করি। ও মাই গড, এতক্ষণ লাগবে? 6-7 মিনিট। প্লাগইন, এর আগে একটা আছে, এটাও ডাউনলোড করে দিই। আচ্ছা, এটা অনেক সময় লাগবে, আমি জাস্ট মুখে বলে যাই। এখানে প্রত্যেকটা ফাইল আপনি ডাউনলোড করতেছেন, তো কোথায় ডাউনলোড হচ্ছে? আপনার যে ফাইল এখানে সিলেক্ট করা থাকবে সেই ফাইলে এখানে ডাউনলোড হচ্ছে, রাইট? এখন ডাউনলোড হওয়ার পরে দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমাদের হাতেও সময় কম। ডাউনলোড হওয়ার পরে এখন আপনি সিদ্ধান্ত নিলেন কি, আপনার সাইটটা চেঞ্জ করবেন, থিম চেঞ্জ করবেন অথবা ব্যাকআপ দিবেন, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। যদি সাইটটা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন, ওই যে ব্যাকআপ ফাইলটা আছে না, ব্যাকআপ নিছেন কোন প্লাগইন দিয়ে? আপড্রাফট প্লাস এই প্লাগইন দিয়ে। অথবা এখানে যদি মনে আসে, প্রথমে আছে কি, খলিল ভাই আমাকে বললো যে দাদা আপনার ওয়েবসাইটের ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, আপনি আপনার ওয়েবসাইট থেকে ফাইলগুলো আমাকে দেন না, আমি আমার ওয়েবসাইটে ওই সেম ডিজাইন করতে চাই। তাহলে আমি কি করব, এই যে ফাইলগুলো আমি এখান থেকে ডাউনলোড করলাম, আমি গুগল ড্রাইভে অথবা পেন ড্রাইভে ওনার কাছে পৌঁছে দেবো। আবরার ভাই কি করবে, ওনার ওয়েবসাইটে একটা আপড্রাফট প্লাস এটা ইনস্টল করবে। ইনস্টল করার পরে উনি এই যে এইখানে আসবে, এই যে দেখেন আপলোড ব্যাকআপ ফাইল, এই যে আপলোড ব্যাকআপ ফাইল, এখানে যে ব্যাকআপ ফাইলগুলো আমার কাছে নিয়ে যাবে সব ফাইলগুলো এখানে আপলোড করবে। ক্লিয়ার? এখান থেকে আপলোড করবে। সো আপলোড করা হয়ে গেলে ফাইলগুলো এইখানে এইভাবে জমা হবে। যখন আপলোড করবে সে এখানে ফাইল জমা হবে, যেমন আমরা এখান থেকে ব্যাকআপ দিছি, ফাইলগুলো এখানে জমা হয়েছে না, এখানে মাল্টিপল ফাইল জমা হবে। জাস্ট আবরার ভাই কি করবে, এখানে এটা রিস্টোর করে দিবে। রিস্টোরে ক্লিক করলে এই পুরা ওয়েবসাইটটা রিস্টোর হয়ে যাবে, তার মানে এই যে ডিজাইনটা ওখানে রিস্টোর হয়ে যাবে। সো এইভাবে আমরা
ব্যাকআপ ফাইল দিয়ে রাখবো, পুরো সাইটটা ওয়েবসাইটে রেখে দিব। যদি সাইটের কোনো ইস্যু হয়, কখনো হ্যাকিং হয়, তাহলে সেটা আমরা এখান থেকে রিস্টোর করতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? সো এই হচ্ছে সাইট ব্যাকআপ। আপনারা যে কোনো প্লাগ ইন, এরপরে ভিভিড ব্যাকআপ যেটা আছে এটা দিয়েও করতে পারেন। ভিভিড, এই দুটো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি। দুটোর ভিতরে সব থেকে আপড্রাফট প্লাসটা আমার কাছে বেস্ট মনে হয়। একটাই কারণ, সেটা হচ্ছে ও অটোমেটিক অটোমেশন আছে ওর একটা। এখানে যে ভিভিড ব্যাকআপ ইউজ করতে পারেন, ডাব্লুপি ভিভিড, সরি, ডাব্লুপি ভিভিড একই কথা। এখানে যদি লেখেন ডাব্লুপি VIVID, যাই হোক, এটা আমরা ওকে, এই যে WPVBit, এটা দিয়ে আমরা কাজ করতে পারি। এটাও সেম মেথড, কিন্তু এখানে ম্যানুয়াল সিস্টেম, ম্যানুয়ালি করতে হয় এটা। ঠিক আছে? সো এর পরে তাহলে আমরা একটু দেখি কি কি আমরা আলোচনা করলাম প্রথম থেকে। আহ কামিং সুন ইন্টিগ্রেশন কোনো কাজে লাগবে না, কোনো ক্লায়েন্টের জন্য কাজে লাগবে না। আমি বলে দিচ্ছি আজকের ক্লাসে কোনটা আপনার জন্য এফেক্টিভ। WPVBit, এটা অলওয়েজ কাজে লাগবে আপনাদের যে ওয়েবসাইট থাকবে, অথবা এটা কেন আমি বলছি, কোনো ক্লায়েন্টের কাজ যদি আপনারা পান, মনে করেন আমি একটা ক্লায়েন্ট, আমি আপনাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিলাম, আমার ওয়েবসাইটে আমি কোনো এরকম কোনো প্লাগ ইন ইউজ করিনি যেটা দিয়ে আমার ফাইল ওয়েবসাইটটা ব্যাকআপ দিয়ে রাখতে পারবেন। আপনার প্রথম কাজ কোনো ওয়েবসাইট পাওয়ার পরে যে কোনো একটা প্লাগ ইন, সে WPVBit হতে পারে, অথবা হচ্ছে আপনার আপড্রাফট প্লাস হতে পারে, যে কোনো হতে পারে, যেটা দিয়ে আপনি ভালো স্বাচ্ছন্দ্য বোধ করেন, আগে ওয়েবসাইটটা ব্যাকআপ দিয়ে রাখবেন। যদি এরকম হয় আপনার হাতে ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায়, আপনি যেন অন্তত ক্লায়েন্টকে তার আগের অবস্থায় ফিরে যেয়ে ওয়েবসাইটে দিতে পারেন। এরকম সেম ইস্যু আমার দ্বারা একবার ঘটেছিল। দেখেন, আহ, এই যে এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, শেরউইন ভেগা মোটর। 2020 সালের দিকে, তখন ফুল কোভিড, আমি এই ওয়েবসাইটের এসইওর দায়িত্ব নেই। মানে আমার সেটা একটা জব ছিল কোম্পানির আন্ডারে, বড় একটা এজেন্সির আন্ডারে আমি কাজ করতাম। সো এই ওয়েবসাইটটা নিয়েই আমি নষ্ট করে ফেলছিলাম। বিশাল বড় ওয়েবসাইট, এদের অনেক বিজনেস এবং অনেক ট্রাফিক ছিল। এখন কি অবস্থা আছে আমি জানি না। চল্লিশ হাজার, 50,000-এর মতো ভিজিটর আছে পার মান্থ এদের। 50,000-এর মতো, ছোট ওয়েবসাইট না। তো প্রথম নিয়েই আমি প্রথম দিনে নষ্ট করে ফেলছিলাম। কিভাবে যে নষ্ট করছিলাম আমার নিজেরও মনে নেই। সো কিন্তু আমি এই সাইটটা ব্যাকআপ দিয়ে রাখছিলাম। সো আমার বিপদের হাত থেকে বেঁচে গেছিলাম, আমার রেপুটেশন নষ্ট হয়নি। সো এই জিনিসটা সবাই করবেন, যে কোনো একটা ব্যাকআপ সিস্টেম যেন আপনার জানা থাকে। ওকে, ই কমার্স এটা প্রয়োজন। ই কমার্স নিয়ে যাদের কাজ করতে, প্রচুর পরিমাণ কাজ করতে হবে আমাদের, ই কমার্স রিলেটেড ওয়েবসাইট পাওয়া যাবে, মার্কেট প্লেসে কাজ পাবেন। সো ই কমার্স ফাংশনালিটি আমাদের জানা দরকার। প্রোডাক্ট ক্যাটাগরি আপলোড, এটা আমাদের জানতে হবে। চ্যাটবট কোনো প্রয়োজন নেই আমাদের, নেভার এভার। এটা ওয়ার্ডপ্রেস আপডেট সেটআপ, এটাও খুব বেশি প্রয়োজন হবে না আমাদের। পেজ ম্যানেজমেন্ট আমরা শিখছি, পোস্ট ম্যানেজমেন্ট এখনো আমরা শিখিনি। তো এসইওর ক্লাসে আমরা একটা পোস্ট দিয়ে ওই পোস্টটাকে এসইও করব, এই জন্য আমরা এটার প্রেশার এখন দিচ্ছি না। এটার উপরে একটা বড় একটা হোমওয়ার্ক থাকে আপনাদের, আমি দিব। সাইট ব্যাকআপ, এটা তো আমরা আলোচনা করলামই। ভিভিট অথবা সাইট ব্যাকআপ নিয়ে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। এই যে ক্লাসটা, ফিক্সড ইস্যু রিলেটেড টু জাভাস্ক্রিপ্ট, সিএসএস এন্ড এইচটিএমএল, এটা আমি যদি চাই এখন শেখাতে পারি, কিন্তু এটা টেকনিক্যাল এসইওর একটা অংশ। টেকনিক্যাল এসইওর একটা অংশ যেহেতু, এখন আলোচনা করলে আপনাদের মাথায় টেকনিক্যাল সেটআপটা আসবে না। টেকনিক্যাল এসইও কি জিনিস, যেহেতু আমি এসইও ব্যাকগ্রাউন্ডের, সো আমিও নিজের মতো করে একটা ম্যানেজমেন্ট করে কিন্তু পড়াই। সো আপনারা এই জিনিসটা ওভাবে নিবেন না যে আমি হয়তো ফাঁকিবাজি করতেছি, তা না। টেকনিক্যাল এসইওতে এই জিনিসটা এফেক্টিভ। ওখানে সিলেবাসে এটা অ্যাড করা নাই, কিন্তু আমি আমার যে স্লাইড ক্রিয়েট করা, সেখানে আমি ওটা অ্যাড করে রাখছি, কারণ আমি বুঝি যে এই জিনিসটা কোথায় আলোচনা করলে বেটার হবে। সো টেকনিক্যাল
এটা ব্যাপারটা এরকম, আমরা যখন ওয়েবসাইট ইউজ করি, যখন আমাদের কম্পিউটারে দেখছেন আমরা ওই যে কখনো ট্রেম করে করে জাঙ্ক ফাইলগুলো রিমুভ করি না, আমাদের ওয়েবসাইটে এরকম জাঙ্ক ফাইল ক্রিয়েট হয় যেগুলো জাভাস্ক্রিপ্ট, সিএসএস এবং এইচটিএমএল ফরম্যাটে থাকে। এগুলোকে রিমুভ করতে হয় ওয়েবসাইট থেকে, ঠিক আছে, অথবা মিনিফাই করতে হয়, ছোট করে কম্প্রেস করতে হয়। সো এই প্রক্রিয়াটা একটা করা লাগে, এটা এসেনশিয়াল এবং এটা এসইওর একটা অংশ। সো আমি এসইওর ক্লাসে এই টপিকটা আলোচনা করব। একটা প্লাগইন, যে কোনো একটা প্লাগইন দিয়ে এটা করা যায়, ইজি ব্যাপার। সো এই হচ্ছে ব্যাপার। হোমওয়ার্ক যে ব্যাপারটা আমি বলি, আগে হোমওয়ার্কটা দিয়ে দিই তারপরে বোঝাচ্ছি। ওকে, ইন্টিগ্রেট কমার্স তার মানে কি, যে ওয়েবসাইটটা আছে আপনার, আপনি একটা কমার্স ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন। এটা চয়েস দুটো। এক, আগের ফাইলগুলা যদি এরকম মনে হয় যে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য ই কমার্সটা করব, কিন্তু আগে এই গতদিন ধরে যে মনে একটা আমোদ ছিল, ফুর্তি ছিল যে একটা নিজের পোর্টফোলিও ওয়েবসাইট হয়েছে, এটা আমি নষ্ট করতে চাচ্ছি না, তাহলে কি করবেন, ফাইলটা ব্যাকআপ দিয়ে রাখবেন। পরে ই কমার্সের হোমওয়ার্কটা সাবমিট করার পরে আবার ওই ব্যাকআপ ফাইলটা রিস্টোর করে আপনি ওখানে যাবেন। ক্লিয়ার? অথবা আর একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলেন, কারণ একটা প্যান্থিয়নের ওয়েবসাইট থেকে আপনি দুটো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। একটা প্যান্থিয়ন থেকে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে পারেন, কিন্তু আমাকে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে আপনাদেরকে। ওকে, তারপরে আপলোড মিনিমাম অন প্রোডাক্ট। যে কমার্স ওয়েবসাইটটা আপনি ক্রিয়েট করবেন, মিনিমাম একটা প্রোডাক্ট আপনাকে আপলোড করতে হবে। আপনি প্রোডাক্টটা আপনাকে লিখতে হবে না, আপনি সেটা মনে করেন যে স্টার টেক, যেমন আমি এক্সাম্পল দিলাম, স্টার টেক থেকে সেটা আপলোড করতে পারেন। ক্লিয়ার? স্টার টেক থেকে আপনি প্রোডাক্টটা আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনার চয়েস মতো যে প্রোডাক্ট পারেন আপনি আপলোড করেন, কোনো সমস্যা নেই। একটা মিনিমাম, কেউ যদি চান 4টা 5টা প্রোডাক্ট আপলোড করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। প্রোডাক্ট আপলোড করবেন এবং একটা ক্যাটাগরি ক্রিয়েট করবেন। ক্লিয়ার? এইটা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আপনাকে স্ক্রিনশট দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, আপনার প্রোডাক্টের ইউআরএলটা এবং ক্যাটাগরির ইউআরএলটা গ্রুপে ডিরেক্টলি পোস্ট করে দিবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন হোমওয়ার্কটা? এবার আমাকে বলেন হোমওয়ার্ক কারা বুঝতে পারেনি, অথবা আজকের ক্লাস নিয়ে কার কি প্রবলেম আছে আমাকে একটু বলেন। হ্যাঁ, তানবীর ভাই বলেন প্লিজ। মিউট করা আছে, আনমিউট করে কথা বলেন। স্যার আদাব। হ্যাঁ তানবীর ভাই, আবার মিউট হয়ে গেছে। স্যার আদাব। হ্যাঁ আবার বলেন। স্যার আমার কয়েকটা কনসেপ্ট একটু ক্লিয়ার হওয়ার ছিল। আপনি বলছেন আমি ক্লিয়ার, কিন্তু তারপর আরেকটু শুনতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি যখন পোর্টফোলিও ওয়েবসাইট থেকে আরেকটা কমার্স কমার্স একটা ওয়েবসাইট মানে ক্রিয়েট করব, তার আগেই তো আমি সেই আপডেট যেটা আপনার ওই আপড্রাফট প্লাগইন থেকে ওখানে আগে আগে ইয়ে করে রাখবো, মানে যাতে আমি পরে আবার ওই পোর্টফোলিও এটা পাই, এই জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে যে স্যার, ডাউনলোডের অপশনটা যেটা বললেন স্যার, যে আমাদের এর ব্যাকআপ থাকবে হচ্ছে জিমেইলে। হুম। তো পরে আবার আমরা সেটা কম্পিউটারে ডাউনলোড করলাম, যদি আমি কম্পিউটারে ডাউনলোড করি তাহলে তো আমি জিমেইলে পাবো না নাকি? না, ব্যাপারটা এরকম না। আপনি যদি ওখানে ডেইলি সেট আপ করে রাখেন, অথবা মনে করেন উইকলি একদিন সেট আপ করে রাখেন, কম্পিউটারে তো হচ্ছেই, কম্পিউটারের মতো ওখানে তো হচ্ছে। আমি জাস্ট আপনাকে ম্যানুয়ালি সেট আপ করে দেখালাম, আপনি চাইলে ম্যানুয়ালি আপনার কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন। আর জিমেইলে যেটা হচ্ছে সেটা তো হচ্ছেই। এখন ম্যানুয়ালি তো করার দরকার হবে না কারো। আপনি যদি ডেইলি একদিন সেট আপ করে রাখেন, তার মানে তো আপনি আপনার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিলেই হচ্ছে, সেম ব্যাপার, একই ব্যাপার। ওইটাই স্যার বলার ছিল, যে ডাউনলোডের অপশন। থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার ব্যাপারটা? আরেকটা কথা স্যার, সাপোজ স্যার আমি আপনি যেটা বললেন যে আপনার ওয়েবসাইটটা আমার পছন্দ হয়েছে, আপনি আমাকে ওই ওয়েবসাইটের একটা ই দিলেন, সেটা আমি রিসেট করলাম।
ঠিক আছে, মানে আবার আমি আরেকটা আপনার ওয়েবসাইটের মতো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার থেকে নিলাম, নিয়ে আমি রেজিস্টোর করলাম। এটা কি মানে সবাই সাপোজ আমি একজনকে দিলাম, সেটা আমার সেম আমার মতো একটা পেজ তার তৈরি হবে, তাই তো? রাইট, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। ওকে, নেক্সট। আচ্ছা বলেন, আনিসুর রহমান ভাই প্লিজ বলেন। আনিস ভাই, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আপনার ক্লাসগুলো কথাগুলো খুবই ভালো লাগছে, কিন্তু ক্লাসটা একটু দ্রুত হয়ে যায়, আমাদের জন্য বুঝতে একটু কষ্ট হয়ে যায়। যদি পারেন আর একটু স্লো ভাবে যদি আমাদের একটু করার চেষ্টা করেন, মানে আমাদের জন্য একটু ভালো হয়। আচ্ছা, ওকে ক্লাসে কোনো সমস্যা নাই, তো ওকে, এতটুকুই বলার। এটা ম্যানেজ করবো, টেনশন নেই। সো এই যে দুটো ক্লাস একটু ঠাসা ঠাসা থাকে তো, আর 1.5 ঘন্টা, এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা নিজেরা একটু ম্যানেজ হয়ে ওঠেন। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস থেকে একটু মজা পাবেন। আর এত প্রেশার নেওয়ার দরকার নেই, যেহেতু ওয়ার্ডপ্রেসটা আমি বলছি প্রথমে যে এটা আমাদের ইন্ডাস্ট্রির কাজ না। আর এখানে অনেকগুলো সিলেবাস দেওয়া হয়েছে, এটা দেখেন আমি যদি একটু দ্রুত কথা না বলি তাও শেষও করতে পারতাম না 1.5 ঘন্টার মধ্যে। তো এটা আমিও বুঝি যে অ্যাজ এ বিগিনারদের একটু কষ্ট হবে, স্বাভাবিক। আপনারা একটু মানায় নেওয়ার চেষ্টা করেন। আর নেক্সট ক্লাসগুলো এত আহ, আসলেই কিছু কিছু ক্লাস অবশ্যই থাকবে যেটা কিনা খুব চাপাচাপি হয়ে যাবে, আপনাদের উপরে প্রেশার করা হয়ে যাবে। দেখা যাক, আমি আছি আপনাদের সাথে অলওয়েজ, টেনশন নেই। ওকে, আরিফ ভাই ওকে বলেন। ভাই, ওই যে আপনি বললেন যে পোর্টফোলিও থেকে ই কমার্সে ব্যাকআপ সিস্টেম, এটা কি পোর্টফোলিওতে ব্যাকআপ সিস্টেম দিতে হবে, ই কমার্সেও কি ব্যাকআপ সিস্টেম দিতে হবে? বুঝতে পারিনি, আবার একটু বলেন। মানে পোর্টফোলিও অ্যাকাউন্টের যে ব্যাকআপ সিস্টেমটা, ওটা কি ই কমার্সেও দিতে হবে? এনি কাইন্ড অফ ওয়েবসাইট আপনার একটা ব্যাকআপ সিস্টেম রাখা উচিত। সামহাও আপনার ওয়েবসাইটটা হ্যাকিং হয়ে গেল, অথবা আপনি তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ না, এমন কোথায় এবিসিডি বসাই দিলেন একটা, কারণ এ তো সব কোডিং, আপনার পুরো ওয়েবসাইটে ইরোর দেখা যাচ্ছে। সো অলওয়েজ একটা সেফ মেথডে থাকা উচিত, ব্যাকআপ ফাইলগুলো ব্যাকআপ দিয়ে রাখা। স্যার, ই কমার্স থেকে যখন আমরা ব্যাকআপ নিয়ে পোর্টফোলিও আসবো, তখন কি পোর্টফোলিও অ্যাকাউন্ট ই কমার্সের যে ব্যাকআপ সিস্টেম, ওখানে কি পোর্টফোলিও যে ডাউনলোড আছে ওইগুলো কি বসাই দিলে কি হবে? ও আচ্ছা, মানে আপনি বলতেছেন আমি যদি আমার ওয়েবসাইটটা ই কমার্স থেকে আবার পোর্টফোলিওতে ব্যাকআপ করি, তাই মানে পোর্টফোলিওতে কনভার্ট করি, তাহলে আমার ফাইল ব্যাকআপ নেওয়া লাগবে কিনা? আপনার যদি জি জি। ইচ্ছা থাকে যে আমি আগের আগের ডিজাইনে ফিরে আসতে চাই, যেমন আজকের আমি কি করেছি, আমি আমার দিয়ে এক্সাম্পল দিই। আমার গত ক্লাসে আমার একটা ওয়েবসাইট ছিল, সেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমার কোনো জি জি। ইচ্ছা নেই যে আমি আবার পোর্টফোলিও ওয়েবসাইটে ফিরে আসবো, ওই ওয়েবসাইটে আগের ডিজাইনে আমি ফিরে আসবো, আমার এরকম কোনো ইচ্ছা ছিল না মনে। এই জন্য আমি কিন্তু ফাইলগুলো ব্যাকআপ দিয়ে রাখিনি। কিন্তু আমার যদি ইচ্ছা থাকতো যে আমি আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আবার আগের ফাইলে ফিরে আসবো, আমি কিন্তু অবশ্যই সেটা ব্যাকআপ দিয়ে রাখতাম। ঠিক আছে, আমি জানি না, জি আমি জি। আপনার কোশ্চেনটা হয়তো বা আমার কাছে ক্লিয়ারও না অবশ্য। আমার অ্যান্সার কি ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা আমি কি বোঝাতে চাচ্ছি? স্যার, আমি বুঝতে চাচ্ছি যে পোর্টফোলিও অ্যাকাউন্টে তো স্যার আমরা ব্যাকআপ সিস্টেম প্লাগইন অন ইনস্টল করব। ইনস্টল করার পরে ই কমার্সে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, করার পরে কি ই কমার্সেও কি স্যার ব্যাকআপ সিস্টেম ইনস্টল করতে হবে? আচ্ছা, না, কারণ ওটা তো অলরেডি আপনি একবার ইনস্টল করছেন, শুধু থিমটা চেঞ্জ করতেছেন। জি শুধু জি জি আপনি জি। থিম চেঞ্জ করতেছেন অথবা কিছু প্লাগ ইন চেঞ্জ করতেছেন। আগে উকমার্স প্লাগ ইনটা ছিল না, পরে আপনি উকমার্স প্লাগ ইনটা অ্যাড করতেছেন। আর উকমার্স প্লাগ ইন অ্যাড করলে প্রোডাক্ট নামে একটা সেগমেন্ট আপনাকে এক্সট্রা দিচ্ছে। দ্যাটস ইট।
এখানে আপনার প্লাগইন তো কমার্স প্লাগইন ইনস্টল করলে যে আপনি আগে যে ব্যাকআপ প্লাগইন ইনস্টল করছেন আপনার সাইটে, সেটা হচ্ছে ডাব্লিউপি ভিভিট হোক অথবা আপড্রাফট প্লাস হোক, সেটা তো আর ডিলিট হচ্ছে না, সেটা তো রিমুভ হচ্ছে না কোনোভাবে, একবার করলেই হচ্ছে, ওকে দ্বিতীয়বার করার ওকে 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 ওকে। সবাই আপনারা যেটা হোমওয়ার্ক দিলাম এটা একটু প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাস থেকে একটু মজা লাগবে। নেক্সট ক্লাসের জন্য আমরা সহজ ক্লাস, এবং নেক্সট ক্লাস থেকে আমরা বুঝতে পারবো যে ইনকামের ধারণাটা নিয়ে কথা বলতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং হোমওয়ার্ক গুলো করে নেন।